প্রথমটা ঠিক ছিল, দ্বিতীয়টার কোনো প্রমাণ ছিল না। সে নিজের মনেই খুশি ছিল, প্রজাপতি উড়িয়ে, শামুক কুড়িয়ে, সাপদের পেছনে দৌড়িয়ে। কিন্তু ওর মা ওকে বলেছিল, এই তোর নিয়তি, আজ না হোক কাল তোকে সব বিদ্যে নিতেই হবে। এই সবই তোর শক্তি হবে। তোর নিয়তি তুই খণ্ডাতে পারবি না। সেদিন যদি আমি নাও থাকি, তো আমার ওই পুঁথিতে সব পাবি। পালা! কি হলো কি? কথা বলার সময় নেই, আগে বাড়ি চলুন। আর কোনো কি পথ নেই এই তন্ত্র নষ্ট করবার? একটা পথ আছে, বলছি। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে এবং রেগুলার ভয় পেতে এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল স্কেরি টেলস। প্রসঙ্গত বলে নিই, স্কেরি টেলসের আজকের গল্পটা কিন্তু সব বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পে এমন বেশ কিছু দৃশ্য রয়েছে যেগুলি অপ্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য ঠিক সুটেবল নয়। তাই যারা ছোটরা আজকের গল্পটা শুনছো, তারা আজকের গল্পটা প্লিজ একটু স্কিপ করো। স্কেরি টেলসে রুবায়েত আমিনের লেখা ঘড়িয়াল গল্পটা বহুদিন আগে তোমাদের শুনিয়েছিলাম। তখন স্কেরি টেলস একদম শুরুর দিকে ছিল। আজকে তোমরা শুনবে সেই রুবায়েত আমিনের লেখা চন্দ্রপোড়া। আমাদের আজকের গল্পটা কাইন্ড অফ ওই ঘড়িয়াল গল্পেরই একটা সিকুয়েল বলতে পারো তোমরা। আর আমাদের আজকের গল্পটা থেকেও কিন্তু তোমাদের জন্য আমি আবার কুইজ রাখছি, তাই গল্পটা মন দিয়ে সবাই শোনো। আমার সাথে পার্সোনালি যদি তোমরা কথা বলতে চাও, তাহলে আমার ইনস্টাগ্রামে চলে এসো। আমার ইনস্টা আইডি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখলাম, এছাড়া ভিডিওর ডিসক্রিপশনের উপরেও দেওয়া আছে। সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে আমায় ফলো করো। স্কেরি টেলসের সমস্ত আপকামিং প্রজেক্টসের বিষয় আমি নিজে তোমাদের রেগুলার আপডেটস দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছিলাম, যেখানে আমি মাঝে মধ্যেই স্কেরি টেলসের আপকামিং বিভিন্ন প্রজেক্টসের বিষয় তোমাদের থেকে নানান রকম ওপিনিয়ন নিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু তোমরা সেই চ্যানেলটাও কিন্তু ফলো করো। সেখানে তোমরা রেগুলার স্কেরি টেলসের আপডেটস পাবে। এছাড়া স্কেরি টেলসে তোমাদের পছন্দের কী কী গল্প তোমরা শুনতে চাও, সে বিষয়ে তোমাদের মতামতও আমার কাছে তোমরা পাঠাতে পারবে। যাই হোক, তাহলে ইন্ট্রোটাকে আজকের আর বেশি বড় করছি না, শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প চন্দ্রপোড়া। স্কেরি টেলসের আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাও। আর যেমন বললাম, আজকের গল্পে কিন্তু কুইজ থাকছে, তাই গল্পটা সবাই মন দিয়ে শোনো। মোটর বাইকটা নিয়ে যখন টিনু আর নন্দ বিলভদ্রা গ্রামে ঢুকল, রাত্রি তখন অনেক হয়েছে। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে তারা। আসলে পথের দুর্গমতাই পথকে আরও প্রলম্বিত করে দিয়েছে। উঁচু নিচু, খানাখন্দ, এবড়ো খেবড়ো, জায়গায় জায়গায় শৈলশিরার মতো সরু মাটির রাস্তা পাড়ি দিয়ে তারা এই গ্রামে এসে পৌঁছেছে। পথে একটা কিসের যেন মেলা পড়েছিল। সে এক আশ্চর্য মেলা। চারিদিক দিয়ে ফসল কাটা ধুধু ফাঁকা ক্ষেত, তার মাঝখানে কয়েকটা ক্ষেতের উপর বসেছে মেলা। অগুন্তি মানুষে গিজগিজ করছিল সেই মেলা। সবাই কেমন যেন যন্ত্রের মতো ঘুরছিল এদিক ওদিক, যেন কেউ চাবি দিয়ে ছেড়ে দিয়ে রেখেছে কিছু পুতুল। সেখানে বাইক থামিয়ে কিছু গুড়ের জিলিপি আর ভরপেট পানি দিয়ে খিদে মিটিয়েছে ওরা দুইজন। তারপর ধুলো মেখে আরও 20 মাইল পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছে এই বিলভদ্রা গ্রামে। রাত্রি 11:15 বেজে গেছে। গ্রাম শুনশান, কোনো ঝিঝিরও ডাক নেই আশেপাশে। শুধু থেকে থেকে কোথাও একটা নেড়ি কুকুর নেকড়ের মতো সুর করে ডেকে উঠছে। বাইকটা বন্ধ হতেই একরাশ নিস্তব্ধতা সূঁচের মতো ছুটে এসে কানে বিঁধল দুজনের। মনে হলো কোনো মৃতের নগরীতে এসে ঢুকেছে ওরা। এমন অচেনা গ্রামে এমন আচমকা নৈশব্দের মতো ঢুকে কিছুক্ষণ থমকে থাকল দুজনেই। সম্বিত ফিরতেই সচকিত হয়ে এ বাড়ি ও বাড়ির দরজায় কড়া নাড়তে লাগলো ওরা।
শুনছেন, আমরা অনেক দূর থেকে এসেছি, একটু দরজাটা খুলবেন, রাতে একটু থাকতে দেবেন। একের পর এক দরজাগুলো কড়া নেড়েও কোনো লাভ হলো না। দরজা খোলা তো দূরে থাক, কেউ একটা টু শব্দ পর্যন্তও করল না। যেন সত্যিই কোনো মৃতের নগরীতে রয়েছে তারা। এদিকে আকাশ কখন কালো হয়ে এসেছে ওরা খেয়ালই করেনি। আচমকা গুরুম গুরুম আওয়াজ করে মেঘের বুক ফালা ফালা করে বিদ্যুৎ ছুটে গেল আকাশের এপাশ থেকে ওপাশ। সেই সাথে শুরু হলো ঝমঝম বৃষ্টি। মাথা বাঁচাবার মতো একটাই জায়গা ছিল পাশে। টিনের ছাউনি দেওয়া একটা উঁচু অনেকখানি জায়গা ছিল হাতের কাছে। প্রাত্যহিক বাজার টাজার বসে হয়তো সেখানে। বাইকটা ঠেলে দুজনে গিয়ে দাঁড়ালো সেই ছাউনির আশ্রয়ে। এর মধ্যেই অনেকটা ভিজে গেছে তারা। ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে নিজেদের এ গ্রামে আসার সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেরাই গালমন্দ করতে লাগলো শেষে। এদিকে বৃষ্টির তোড় কমে হাওয়ার জোর বেড়ে গেল। দমকা হাওয়ায় টিনের চালগুলো বাঁশ আর চাটাইয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে উড়াল দেওয়ার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার কাঁপনে প্রমাদ গুনতে লাগলো টিনু আর নন্দ। টিনু শরীর গরম করার জন্য এদিক ওদিক ইতস্তত পায়চারি করছিল। একটা দড়ির মতো কিছু পড়ে থাকতে দেখে সেটা পা দিয়ে ঠেলে দেখতে যেতেই আতঙ্কে চেঁচিয়ে উঠল নন্দ। সাবধান টিনু, আমরা কিন্তু এখন ওদের এলাকায় ঢুকে পড়েছি। টিনু নিরস্ত হলো। ঠিক সেই সময় ৩-৪টে বাড়ির পরে একটা আধ পাকা বাড়ির দরজা খুলে গেল। প্রৌঢ় আর বৃদ্ধের মাঝামাঝি বয়সী এক ভদ্রলোক একটা লণ্ঠন উঁচিয়ে কিছুক্ষণ আগে দরজায় কড়া নাড়া ছেলেগুলোকেই খুঁজছিলেন। বাইকটা সেখানে স্ট্যান্ড করে রেখেই বাড়িটার দিকে ছুটল ওরা দুইজন। দ্রুত তাদের ভেতরে নিয়েই দরজা শক্ত করে আটকে দিলেন গৃহস্বামী। বাড়ির ভেতরটা গা ছমছমে অন্ধকার আর ঠান্ডা। পাহাড়ি গুহার মতো চাপা অন্ধকার। টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দায়। লণ্ঠনটা উঁচিয়ে প্রৌঢ় একটা ঘর পেরিয়ে ভেতরের আর একটা ঘরে গেলেন। তাকে অনুসরণ করে সেই ঘরে আগে ঢুকল টিনু, তারপর নন্দ। একটা কেরোসিনের কুপি বাতি ঘরের এক কোণায় টিমটিম করে জ্বলছে। তার ক্ষীণ আলোয় দেখা গেল একটা চৌকির উপর মৃতবৎ পড়ে আছে একটা ছেলের দেহ। পায়ের কাছে বসে রয়েছে তার মা আর ছোট বোন। গৃহস্বামী কাঁপা গলায় বললেন, অতিথি হয়ে এসেছেন আপনারা, কিন্তু আপনাদের আপ্যায়ন করার সাথী আজ আমার নেই। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়ছে। কুপিটা ধরে সামনে নিয়ে এলো টিনু। বছর 13-14 বয়স হবে ছেলেটার। থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। চোখগুলো ঈষৎ রক্তবর্ণ। চোখের কালো অংশটা যেন অস্বাভাবিক বড় আর বেশি কালো। প্যান্টটা গুটিয়ে হাঁটুর ওপর ওঠানো। তার নিচের অংশে পা বিশ্রীভাবে জায়গায় জায়গায় কালো হয়ে ফুলে উঠেছে। কোথাও লাল ছোপ ছোপ ফোস্কার মতো পড়েছে। রক্ত গড়িয়ে পড়েছে ক্ষতস্থান থেকে। দেখে আঁতকে উঠল টিনু। নন্দও বুঝে গিয়েছে বিষয়টা। গৃহস্বামী এবার কাঁদো কাঁদো গলায় বলল, অনেক সামনে রাখার চেষ্টা করেছি ওকে, বাড়ির সবাইকে। যখন থেকে এই বিপদ এসেছে গ্রামে, ওই ঝিলের পাশটাতেই ছিল শুধু আগে, এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎ যমদূত ওরা, সাক্ষাৎ যমদূত। একবার সামনে পড়লে আর নিস্তার নেই, প্রাণ না নিয়ে ওরা ছাড়বে না। আমার ছেলেটাও বুঝি এবার, কেঁদেই ফেলল লোকটা কথা বলতে বলতে। একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এলো টিনু। সেই ছাউনিটার নিচে এসে দাঁড়ালো। বৃষ্টি একটু ধরে এসেছে, পুরোপুরি থামেনি এখনো। একটা স্বস্তিকর ঠান্ডা বাতাসের ঝাপটা আসছে একটু পরপর। ঘরের ভেতরটায় দম আটকে আসছিল তার। একটু পরে একটা বড় ছাতা নিয়ে বেরিয়ে এলো নন্দ। টিনুর থেকে কিছুটা সরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। টিনু বলল, দেখলি ভালো করে,
শিওর? শিওর, রাসেলস ভাইপার। টিনু চোখ বুজে কথাটা হজম করার চেষ্টা করল। না পেরে নন্দর হাত থেকে সিগারেটটা নিয়ে একটা লম্বা টান দিল। গ্রামের লোকেরা বলে চন্দ্রবোড়া, কেউ কেউ চান বোড়া বা শুধু বোড়াও বলে। উত্তর দিকে একটা জংলার ঝিল মতো আছে, সেখানে নাকি সাপগুলোর আড্ডা। তবে এখন সেগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। একটা বাদুড় কিচকিচ করে উঠে ডানা ঝাপটালো কোথাও। আশেপাশের কয়েক বাড়ি পুরো ফাঁকা, তাই কড়া নেড়ে কারো সাড়া পাওয়া যায়নি। চন্দ্রবোড়ার আতঙ্কে কয়েক বাড়ির মানুষ রাতারাতি ঘর ছেড়ে চলে গেছে শুনলাম। গত 4 মাসে লাশ হয়েছে 17 জন। আমরা যা জানতাম তার চেয়ে অনেক বেশি। যা বলেছিস টিনু, একদম অজপাড়াগা টাইপের একটা গ্রাম, বাইরের দুনিয়ার সাথে সম্পর্ক কম। জেলা শহরের বাজারে যাতায়াতের সূত্রে গ্রামের এই অবস্থার কথা বাইরে ছড়িয়েছে। তাও আমরা খবর পেয়েছি দেখ উৎপাত শুরু 3 মাস পরে। আজই হয়তো 18 নম্বর লাশটা পড়বে। এবারের ছেলেটাকে বাঁচানোর মতো কোনো কিছুই নেই হাতের কাছে রে। না ডাক্তার, না অ্যান্টিভেনাম। বাইকে করে শহরের হসপিটালে নিলেও লাভ হবে না। চন্দ্রবোড়া কামড়ানোর 1.5 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম দিতে হয়। আবার সময় মতো দিলেও বাঁচার চান্স কিন্তু মাত্রই 20%। বাবা, এই সাপ এলো কোত্থেকে ভাই? হ্যাঁ, তাও আবার এতদিন পর। এ তো সেই কবে দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। ভারতের কিছু জঙ্গলে আর শ্রীলঙ্কায় এই জিনিস টিকে আছে শুনেছিলাম। এখানে কি করে এলো? এক্সপার্টরা তো বলছে ভারত থেকে বন্যার জলে ভেসে এসেছে। প্রকৃতির কোনো এক কোণায় লুকিয়ে টিকে থাকা এই ভয়াবহ সাপ গঙ্গার জলে ভেসে পদ্মায় এসে পড়েছে। তারপর আরও অনুকূল পরিবেশ পেয়ে গেছে বেঁচে থাকার। তাই শুধু পদ্মার পাড় ঘেঁষা কিছু গ্রামে গত কয়েক মাস রাসেলস ভাইপার ধরা পড়ার আর প্রচুর মানুষকে কামড়ানোর খবর পাওয়া গেছে। এই বিলভদ্রা গ্রামটার অবস্থা বেশি শোচনীয়। সাপের কামড়ে এত অস্বাভাবিক রকমের মৃত্যুর খবর আর কোনো জায়গা থেকে আসেনি। আর সেই জায়গায় নিউজ কভার করতে পাঠিয়েছে এই আমাদের দুজনকে। আরে খবরটার সত্যতা নিয়ে গোড়া থেকেই কেমন অবিশ্বাস ছিল চ্যানেলের জানিস তো। এই গ্রামের লোকেদের মাস এভিকশনের কথাই বা কে জানতো? আর খবর তো ছিল শুধু 6 জন মারা গেছে, এখানে এসে জানছি 17। এমন সময় সেই বাড়িটার ভেতর থেকে একটা নারী কণ্ঠের গগন বিদারী বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে এলো। টিনু সিগারেটের শেষ অংশটা হাতের তালুতেই মুচড়ে নিয়ে ধীর স্বরে বলল, 18। তারপর একটা ব্যর্থতার গ্লানি নিয়ে শেষ হওয়া সিগারেটের ফিল্টারটা পায়ের নিচে দোলে নন্দকে বলল, আচ্ছা, এই ফাঁকা বাড়িগুলোর কোনো একটাতে রাতটা কাটিয়ে দিলেই হয়, কি বলিস? চ তবে। বিধু একটা বাটালি দিয়ে নৌকোর গায়ে লাগানো নতুন কাঠটা ছেঁচে মসৃণ করছিল। নসু দূর থেকে ডেকে বলল, বাবু, ডাব চলবে? বিধু গলা উঁচিয়ে হাতের ইশারায় আনতে বলে আবার এক মনে বাটালিটা চালাতে লাগালো। নসু ডান হাতের ডাবটা গলায় খানিকটা ঢেলে বাম হাতে করে আর একটা ডাব নিয়ে এলো। বিধুর তৃষ্ণা পেয়েছিল বটে, গরমটা ভালোই পড়েছে। ডাবটা নিয়েই সে ঢকঢক করে গিলে ফেললো এক নিঃশ্বাসে। নসু অবশ্য তার ডাবটা আয়েশ করে বসে একটু একটু করে চুমুক দিয়ে খেতে লাগলো। এই ডাবের জল ভারী মিষ্টি। ফুচকো গোঁফটা নসু মুছে বলল, বাবু, বিলভদ্রা গাঁয়ের খবরটা শুনেছ? কি বুঝলে? এখনো শিওর না। ও কি, পুরো গাঁ নাকি চানবোড়ার অত্যাচারে একেবারে ফাঁকা হয়ে গেছে, আর তুমি বলছো এখনো শিওর না? শিওর হব কি করে বলতো? পৃথিবীর প্রথম সারির বিষধর একটা সাপ কোনো এককালে ছিল এই অঞ্চলে। গল্পে লোকমুখে শোনা শুধু, কোনোদিন চোখে তো দেখিনি এই বঙ্গভূমিতে। সেই সাপে নাকি পুরো একটা গ্রাম সয়লাভ হয়ে গেছে। লোকজন জেনে ছড়াচ্ছে নাকি না জেনে, ওরা আদেও চন্দ্রবোড়া চেনেও কি না। আরে ও সাপ তো সেই কবে বিলুপ্ত হয়ে গেছে এই দেশ থেকে। বিলুপ্ত তো ঘড়িয়ালো হয়ে গেছিল বাবু। বিধুর হাতের বাটালিটা থেমে গেল এক মুহূর্তের জন্য। চোখের সামনে সেই অন্ধকারের অভিশপ্ত চর, সেই আত খাওয়া মৃতদেহ।
সেই ভয়ানক দানবীর ধাওয়া আর সেই ঘড়িয়ালের লেজের বাড়ি সবটা এক মুহূর্তের মধ্যে খেলে গেল। গরমে নাকি পুরনো আতঙ্কে কে জানে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। এই চৈত্র বৈশাখ মাসে চারিদিকে গরম হাওয়া বইলেও নদীর জলটা একেবারে স্বর্গীয় রকম ঠান্ডা থাকে। সেই জলে পা ডুবিয়ে নসু একটা বিড়ি ধরিয়ে আরাম করে টান দিতে লাগলো। 2 বছর আগের সেই ভয়াবহ রাতের পর অনেক কিছুই বদলে গেছে এদের দুজনের জীবনে, আবার অনেক কিছুই বদলায়নি। বদলে গেছে দুজনের সম্পর্ক। সে রাতে ঘড়িয়ালের ডিম হাসিল করতে না পারলেও বিধু তার কথা রেখেছিল। নসুর অসুস্থ স্ত্রীর চিকিৎসার সব ব্যবস্থাই সে করে দিয়েছিল। তার কারণেই নসু বেচারা মরতে মরতে বেঁচে ফিরেছিল কিনা। 4th স্টেজ ক্যান্সার আক্রান্ত স্ত্রীর প্রাণ বাঁচানোতে নসু চিরতরে কৃতজ্ঞ হয়ে গিয়েছিল বিধুর প্রতি। তাই আর কোনো ভয় ভীতির তোয়াক্কা না করে তখন থেকেই বিধুর সকল অভিযানের সঙ্গী হতে শুরু করেছে সে। তা সে যতই দুর্গম আর ভয়ানক পথই হোক, বদলায়নি বিধুর পুরনো পেশা। প্রকৃতির প্রতিশোধরূপী ভাসানচণ্ডীর হাত থেকে প্রাণে বেঁচে ফিরলেও প্রকৃতির সন্তানদের নিয়ে তার ব্যবসা বন্ধ হয়নি। এখনও চলে বিলুপ্তপ্রায় প্রাণীদের চামড়া, ডিম বা অঙ্গপ্রত্যঙ্গের সংগ্রহ আর চোরাচালান। এ এক বিরাট মার্কেট পুরো দুনিয়ায় বিস্তৃত। যা আয় হয় তাতে নসুও কিছু ভাগ পায়। এখন শুধু মাছ ধরে সংসারের খরচ চালাতে হয় না তার। কয়েক সপ্তাহ হয়ে গেল বিধুর হাতে নতুন কোনো চালানের অর্ডার নেই। জমানো পয়সা আছে বেশ, কিন্তু নতুন অর্ডার না পেলে একাধিক কম্পিটিটরের এই বাজারে টিকে থাকা মুশকিল হয়ে পড়বে তার। সন্ধ্যার আগে আগে বিধুর পুরনো ও নিয়মিত খবরদাতা পিকু এসে খবর দিয়ে গেল, বিলভদ্রা গ্রামে শহর থেকে যে দুজন রিপোর্টার গিয়েছিল নিউজ করতে, তাদের একজন সাপের কামড়ে মারা গেছে। রাতে তারা একটা ফাঁকা বাড়িতে উঠেছিল। মাটির ঘর, কোন এক গর্ত থেকে সাপ বেরিয়ে রাতে একজনকে কামড়ে দেয়। আর একজনের কোনো খবর জানা যায়নি। পিকু খবরটা পেয়েছে মনুর কাছে। মনু শিয়াল শিকারী, বিলভদ্রার পাশের গ্রামে থাকে। শিয়াল মেরে মাংস বিক্রি করে সে। গ্রামের অনেক মানুষই হাঁপানির ওষুধ হিসেবে শিয়ালের মাংস কেনে। তাছাড়া পদ্মার তীর ধরে কিছু উপজাতিদের গ্রাম আছে, তাদের কাছেও শিয়ালের মাংস বড়ই উপাদেয়। তাদের গ্রাম্য হাটে শিয়াল সাপ্লাই দেয় মনু। এই নিয়ে গ্রামটায় 19 জন সাপের কামড়ে মারা গেল। খবরটা শুনে বিধু গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ নসুর কোনো কথার জবাব দিল না সে। তারপর একসময় চিন্তা ভেঙে উঠে নিজের এক কামরার ছোট্ট কুটিরটার দিকে এগোলো। নসুকে বলে গেল রাতের খাবারটা আগেই সেরে নিয়ে তৈরি থাকতে। আজ রাতে নৌকো নিয়ে বেরোতে হতে পারে। রাতের আবছায়া অন্ধকার চিরে ছপ ছপ শব্দ তুলে জল কেটে চলেছে নসুর নৌকোটা। লণ্ঠনটা কমিয়ে কাঠের পাটাতনের নিচে রেখে দিয়েছে বিধু। আলোয় রাতের আবহ নষ্ট হয়। আকাশে চাঁদ না থাকলেও নদীর বুকে পথ দেখতে তেমন অসুবিধে হচ্ছে না। রওনা দিয়েছিল 9টার আগে, এখন 11টার কাছাকাছি। গন্তব্য বিলভদ্রা গ্রাম। নৌকা 2 মাইল বাইবার পরে নসু জানতে পেরেছে সেই কথা। অকস্মাৎ বুকে একটু ধাক্কা লাগলেও এখন ধাক্কাগুলো তার দ্রুত সয়ে যায়। বিধু চুপচাপ অন্ধকারের মধ্যে দৃষ্টি ফেলে বসেছিল। নসু হঠাৎ করেই বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করবো বাবু? বলছি কেমন দাম হবে? কিসের? ওই চাঁদবোরা চামড়ার, নাকি অন্য কিছু ভাবছো? আচ্ছা, ওদের কি ডিমও বিক্রি হয়? নসু বুঝেই নিয়েছে যে চন্দ্রবোরার আধিক্যের খবর শুনেই বিধু সাপের চামড়া বা ডিমের লোভে ওই বিলভদ্রা গ্রামের দিকে ছুটেছে। গম্ভীর গলায় বিধু জবাব দিল, চন্দ্রবোরারা ডিম দেয় না, সোজা বাচ্চা দেয়। বলছো কি? বিধু অন্ধকারেও স্পষ্ট বুঝল যে নসুর মুখটা ভয়ে শুকিয়ে গেছে। ভয় পাওয়ার মতোই কথা। একটা সাপ, যার সাপসুলভ ব্যাপার স্যাপার নেই, যে ডিম না দিয়ে মানুষের মতো বাচ্চা প্রসব করে,
যে অন্য সাপদের মতো মানুষকে ভয় পেয়ে এড়িয়ে চলে না, বরং তেড়ে এসে প্রথম আক্রমণটা নিজে করে, যার বীজথলির অর্ধেকটা বেশি যথেষ্ট একটা পূর্ণবয়স্ক তরতাজা মানুষকে মেরে ফেলতে, এমন একটা সাপকে তো ভয় পাওয়ারই কথা। আচ্ছা, চাঁদবোরা দেখতে কেমন গো বাবু? আমি কখনো দেখিনি। অজগর দেখেছিস? একবার দেখেছিলাম গজারি খালির হাটেতে, এক জেলে নিয়ে এসেছিল। প্রায় অজগরের মতোই দেখতে, ছোপ ছোপ দাগ সারা শরীরে, কিন্তু অত বড় নয়। খুব বেশি হলে 7-8 ফুট হবে। আর অজগরের মতো শরীরটা অত ভেজা ভেজাও নয়, শক্ত খসখসে। এক গাদা শ্যাওলা ধরা পাথরের গা ঘেঁষে থাকলে বুঝতে পারবি না কোনটা সাপ আর কোনটা পাথর। বিধু যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছে এমনভাবে শূন্যে দৃষ্টি মেলে বলে যায়, 3 কোনা মাথা, ধরের শেষে লেজটা তারের মতো সরু হয়ে গেছে, চোখে হিংস্রতা আর ক্রোধ, যেন সাক্ষাৎ নরকের দূত। তুমি কোথায় দেখেছিলে? সামনাসামনি দেখার দুর্ভাগ্য কখনো হয়নি, কিন্তু জীব নিয়ে বিস্তর পড়াশোনা করেছিলাম এক সময়। কাজই তো জঙ্গলি জানোয়ার নিয়ে। নসু লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ছপছপ শব্দ তুলে দাঁড় বাইতে মন দেয়। মনে মনে ভাবে, সেই গাঁয়ের লোকগুলোর না জানি কি অবস্থা, কেমন আতঙ্কে আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের কে জানে। প্রায় 2 ঘন্টার উপরে দাঁড় বাওয়ার পর নসু নৌকা ভিড়ালো কাছের একটা তীরে। এটাকে শালঘাট বলে। এখান থেকে বিলভদ্রা যেতে হবে হাঁটা পথে। রাস্তা তাদের চেনাও নেই। সারবাঁধা নৌকোগুলোর ভিড়ে ওদের ছোট্ট ডিঙিটা বেঁধে রেখে ওরা উঠে এলো পারে। অদূরে আলো জ্বলছে, সেদিকেই এগিয়ে গেল 2 জন। একটা ছোট্ট চায়ের দোকান ওখানে। 5-6 জন লোক, চাষা জেলে বা মজুর হবে, বসে চা খেতে খেতে গল্প করছিল। নসু 1 কাপ দুধ চা নিয়ে বসে ওদের কথা শুনতে লাগলো। বিধু একটা সিগারেট আর দেশলাই হাতে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সিগারেট সে খায় না, দেশলাইটা হাতে পাওয়াই মূল উদ্দেশ্য ছিল। সামনে গহীন অরণ্য, অন্ধকারের ভেতর কোনো প্রাগৈতিহাসিক দুর্গের দেওয়ালের মতো নিশ্চল দাঁড়িয়ে আছে। ঠক করে একটা কাঠি জেলে আলোটা বৃত্তাকারে 3 বার ঘোরালো মাথার উপর বিধু, তারপর ফেলে দিল। একটু পর আবার একটা কাঠি জ্বালিয়ে একই কাজ করল। পরপর 3 বার এই কাজ করার পর সামনের অন্ধকার জঙ্গলে একটা কিছু নড়ে উঠল বলে মনে হলো। একটু পরে সেখানেও একটা দেশলাইয়ের কাঠি জ্বলে উঠল, আর ঠিক বিধুর মতোই কারো মাথার উপর বৃত্তাকারে 3 বার ঘুরল। সিগন্যাল নিশ্চিত হতেই বিধু চা শেষ না করা নসুকে ইশারায় তুলে নিয়ে এলো। দুজনে এগোলো সেই আলোর ফুলকির দিকে লক্ষ্য করে। মনুকে আসার জন্য বিধুই খবর পাঠিয়েছিল পিকুকে দিয়ে। মনু এই এলাকা ভালো চেনে, এই বনে বাদারেই সে শিয়াল শিকার করে থাকে। বিধু আর নসুর জন্য 2 জোড়া গামবুট বের করে দিল মনু। তার পায়েও শোভা পাচ্ছে 1 জোড়া। বলল, চন্দ্রপুরার এলাকায় ঢুকতে চলেছেন আপনারা। এই জঙ্গলটা পার হলেই একটা ছোট খাঁড়ি, তারপর বিলভদ্রা গ্রামের সীমানা শুরু। গামবুট ছাড়া চলাচল কিন্তু বিপজ্জনক। যে কোনো সময় যে কোনো দিক থেকে একটা ছোট্ট ফোঁস। জঙ্গল ছাড়াও তো আরেকটা রাস্তা ছিল। একটু আগে চায়ের দোকানেই তো শুনলাম 2টো লোক গল্প করছিল। মনু বিধুর দিকে তাকালো একবার, মনে মনে বিরক্ত হলো। তারপরে বলল, বিলভদ্রা গ্রামে এখন কে ঢোকে কে বেরোয় সেসব খবর এখান থেকে জেলা শহর অবধি চায়ের দোকানগুলোতে একমাত্র আলোচনার বিষয়। আপনারা এসেছেন যে কাজে, তাতে গোপনে গ্রামে না ঢুকলে আপনাদেরই সমস্যা। রাস্তা আরেকটা আছে, ঠিক উল্টো দিক দিয়ে। ওদিককার রাস্তা ধরলেই লোক জেনে যাবে। ওই চায়ের দোকানের লোকগুলো দেখবেন চাউর করে দেবে। আর তাছাড়া জঙ্গলের পথ দিয়ে গেলে সময়ও কম লাগবে। একটার বেশি আলো জ্বালানোর দরকার নেই। আমি সামনে এগোলাম, আপনারা পেছন পেছন আসুন। বলে মনু ছোট একটা টর্চ বের করে হাঁটতে শুরু করলো। বিধু আর নসু পায়ে গামবুট গলিয়ে নিয়ে তাকে চুপচাপ অনুসরণ করল। জঙ্গল যত এগোলো
তত আরও গভীর হলো। কখনো বামে, কখনো ডানে, এদিকে একবার ওদিকে একবার ঘুরে মনু এগোতে থাকলো। বিধু যথাসাধ্য চেষ্টা করল উল্টো দিক থেকে পথের বাঁকগুলো মনে রাখার, যেন কোনো অবস্থায় একা ফিরতে হলে সমস্যায় না পড়ে। কিছুদূর এগোতেই দরাম দরাম শব্দে আকাশ চিরে বিজলি চমকে দিল। চারপাশের গাঢ় অন্ধকারে কেউ খেয়ালই করেনি আকাশও কখন কালো হয়ে এসেছে। সেই সাথে ঘূর্ণি দমকা হাওয়ার দমকে হঠাৎ যেন ঘুমন্ত বনভূমি জেগে উঠেছে। গাছগুলো সব উন্মাদের মতো ডালপাড়া নাড়িয়ে দুলে উঠল। বিদ্যুতের আলোয় স্থূলকায় গাছগুলোর কদাকার মূর্তি ভয়ানক চেহারা নিয়ে চারিদিক থেকে জাপটে ধরতে আসছে মনে হলো। সেই সাথে সহস্র ডালপালার ঝাঁকুনিতে হাওয়ার সনসন শব্দ মুহূর্তে আরও ভয়ানক রূপ নিল। নসু নদীর বুকে ঝড়ঝাপটায় নৌকো নিয়ে অনেক যুদ্ধ করেছে, কিন্তু এমন দিগ্ভ্রান্ত অন্ধকার বনভূমিতে এমন ভয়াল ঘূর্ণিবাতায়নে আটকা পড়ার অভিজ্ঞতা তার এই প্রথম। আতঙ্কে একবার বিধুর কানের কাছে মুখ নিয়ে কাপা গলায় সে বলল, সত্যি আমাদের ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে তো? আমি শুনেছি এমন ঝড়ের রাতে বনের রাস্তায় নাকি চেনা মানুষের রূপ নিয়ে পিশাচেরা মানুষদের পথ ভোলায়। পথ ভুলিয়ে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে ক্লান্ত করে বনের একেবারে গভীরে নিয়ে গিয়ে মেরে ফেলে। বাবু, আমরা ঠিক পথে যাচ্ছি তো? পুরো ডালপাতা আর ধুলোর আক্রমণে চোখ খোলা রাখা মুশকিল হয়ে পড়েছে তখন। বিধুর এমন অভিজ্ঞতা হয়েছে কয়েকবার আগে। ঝড়ে নাকাল হয়েও অতি কষ্টে নসুর কানে কানে সে বলল, পিশাচরা গামবুট পরে বেরোয় বলে তো শুনিনি কখনো। ঠিক তখনই সামনে মনু হঠাৎ শটান হয়ে দাঁড়িয়ে গেল। বিধু আচমকা তার গায়ে ধাক্কা খেয়ে থেমে গেল। ঘটনা কি বোঝার জন্য মনুর ঘাড়ের উপর দিয়ে সামনে তাকাতেই দৃষ্টি থমকে গেল তার। তাদের দুজনের বুকের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে নসুরও চোখ ছানা বড়া হতে গেল। তাদের মাত্র 3 হাত সামনে দিয়ে একটা ঝোপ থেকে বেরিয়ে আর এক ঝোপে গিয়ে ঢুকছিল একটা বিশাল সাপ। টর্চের আলো দেখে সেও থমকে দাঁড়িয়ে পড়েছে। নসু প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি। জলের ঢোরা সাপটাপ দেখে অভ্যস্ত সে। একটা আওয়াজ করলেই সাপ হুড়মুড় করে পালিয়ে যাবে, এমনটাই দেখতে অভ্যস্ত সে। সাপটা পালিয়ে তো যায়নি, বরং গলা উঁচিয়ে তদারকের ভঙ্গিতে তাদের দিকে তাকিয়ে আছে। এমন সাপ আগে দেখেনি নসু। ধীরে ধীরে বিধুর বর্ণনাগুলো মনে পড়ল তার। অজগরের মতো ছোপ ছোপ দেহ তার, ছোপ জঙ্গল আর নুড়ি পাথরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতোই দেহ। 3 কোনা মাথার দুপাশে সচকিত ক্রূর দুটো চোখ। বাবু, এই কি সেই? একটা চাপা শব্দ করে নসুকে চুপ করতে বলল বিধু। সাপটার গতিবিধি বোঝা যাচ্ছে না। মূর্তির মতো দাঁড়িয়ে রইল 3 জনেই। মনু গতিক না পেয়ে টর্চ অফ করে ফেলল। নসু আঁতকে উঠল। বিধু চাপা গলায় বলল, লাভ নেই। ওরা টের পেল সাপটা গতিপথ বদলে ওদের দিকে চলে এসেছে। পায়ের ফাঁক দিয়ে সাপটার ভারী দেহের ভারী কি চলন টের পেল একে একে 3 জনেই। গামবুট পরে থাকায় পায়ে দংশনের ভয় ছিল না, তবু সন্ত্রস্ত হয়ে ওরা প্রায় শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। এই সেই চন্দ্রপোড়া, যার খোঁজে ওরা এত দূর এসেছে, যার আওতায় এখন পুরো বিলভদ্রা গ্রাম। সাপটা চলে যাওয়ার পরও আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওরা। এ তো ভারী ঝামেলা হলো। এই সাপ এখন গ্রামের সীমানা ছেড়ে এই জঙ্গলের এলাকাতে চলে এসেছে যখন, তখন অবশ্যই এটা ঝামেলার কথা। আরো সাবধানে চলতে হবে আমাদের বাকি পথটা। এখানে কামড় খেলে শহরে ফিরতে ফিরতে আর প্রাণ অবশিষ্ট থাকবে না কারোরই। চন্দ্রবোড়ার বিষ গায়ের মাংস পচিয়ে দেয়, আর যদি কেউ অ্যান্টিভেনম নিয়ে বেঁচে ফেরেও, তাও বিষক্রিয়ায় অসহ্য ব্যথা 1 মাস তাকে কাহিল করেই রাখে।
এক নিঃশ্বাসে গড়গড় করে বলে থামল মনু। নসুর আতঙ্ক তখনও কাটেনি। কাঁপা কাঁপা গলায় সে বলল, এত বড় সাপ! বাবু, লাইট বন্ধ করার পরেও সাপটা আমাদের দিকে এলো কেন? তোকে খুঁজে পাওয়ার জন্য আলোর দরকার নেই সাপের, তোর ভয় জানিয়ে দেবে তুই কোথায় আছিস। মানে? শোন, মানুষের শরীর থেকে যে তাপ বেরোয় সেটা একটা থার্মাল ইমেজ তৈরি করে সাপের সামনে। সহজ ভাষায় বললে, সাপের চোখে তুই হলি তাপ দিয়ে তৈরি করা ঝাপসা ঝাপসা একটা অবয়ব। তুই যখন ভয় পাস তখন তোর শরীর থেকে আরো বেশি তাপ বেরোয়। আলো বন্ধ করে ভয়কে তো আর লুকোতে পারবি না। তোকে তোর গায়ের তাপ থেকে বা তোর ভয় থেকেই তোকে সাপ খুঁজে নেবে। কি সাংঘাতিক! শুধু কি মানুষের সাথেই এরকম? সাপ সব রকম শিকার ধরে ওই একই পদ্ধতিতে। ওদের শোনার ক্ষমতা কম, আধারের জীব, তাই প্রকৃতি ওদের আধারেই শিকার করার দারুণ ব্যবস্থা করে দিয়েছে। নসু নিশ্চয়ই এমন ব্যাখ্যা জীবনে শোনেনি। মনে মনে হয়তো সে আবারও গাল দিল নিজেকে বিধুর সঙ্গী হয়ে এই সাপখোপের এলাকায় আসার জন্য। গ্রামের সীমানায় যখন ওরা পৌঁছল তখন ঝরঝর করে বৃষ্টি নেমেছে। ভেজা কাঠের পাটাতনের একটা সরু সাঁকোর উপর দিয়ে খাড়িটা পার হয়ে ওরা ঢুকলো বিলভদ্রা গ্রামে। ভিজে জবজবে হয়ে গেছে সবাই, কিন্তু দাঁড়ানোর কোথাও কোনো জায়গা নেই। ঝোপ জঙ্গলের মধ্যে দাঁড়াবার সাহস কারোরই হলো না। গ্রামের পিচ্ছিল মাটির রাস্তা ধরে ওরা এগোলো। আকাশ চিরে ফালা ফালা করে বিদ্যুৎ চমকে যাচ্ছে, তার সাথে ভয়ানক মেঘের ডাক। কিছু দূর এগোতেই ডান দিকের খানিকটা দূরে আলো দেখা গেল। সেদিকেই এগোলো ওরা। কাছে গিয়ে দেখা গেল একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে এক তান্ত্রিক গোছের লোক ধ্যানের ভঙ্গিতে চোখ বুজে বসে আছে। তার পাশে আর সামনে ঠিক অগ্নিকুণ্ডের উল্টো দিকে আরও দুজন লোক জবুথবু হয়ে বসে আছে। তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা সাদা কাপড়ে ঢেকে কে যেন শুয়ে আছে, কারো লাশ মনে হচ্ছে। জায়গাটার উপরে স্বভাবতই টিনের চালা দেওয়া আছে, তার সাথে আবার আগুন। আপাতত বরফ শীতল বৃষ্টি থেকে মাথা বাঁচাবার জন্য এটা ভালো জায়গা। ওরা তিনজন সেই চালার নিচে এসে ঢুকতে শুধু তান্ত্রিকের পাশের লোকটা মুখ তুলে তাকাল। তাকে দেখে মনে হলো সেও তান্ত্রিকের সঙ্গীই হবে হয়তো। এদের হাবভাব কিছুই বুঝল না বিধু। ভেজা মাথাটা ঝেড়ে আগুনের পাশে গিয়ে বসল সে। আগুনের এপাশের লোকটার দিকে সে আর চোখে তাকাল। গ্রামের মানুষ বলে তো মনে হলো না। কথা তোলবার জন্য বিধু বলে উঠল, কেউ মারা গেছে? লোকটা একবার ফুপিয়ে উঠল, শুধু কোনো জবাব দিল না। বিধু কি মনে করে নিজে উঠে গিয়ে দেহটার মুখ থেকে কাপড় সরাতেই আতকে দুপা পিছিয়ে এলো। একটু আগে প্রশ্ন করার লোকটা বলে উঠল, আমার বন্ধু টিনু। বিধুর বুক জোর ওঠানামা করছিল একই সাথে শোক আর আতঙ্কে। গলায় বেঁধে যাওয়া শ্বাসটা নামতে সে স্বগতোক্তির মতো করে বলল, তন্ময়। একটু আগেই কথা বলা নন্দ এবার অবাক হয়ে তাকালো বিধুর দিকে। আপনি ওর আসল নাম কি করে জানলেন? ওর সাথে আমার পরিচয় ছিল কয়েক বছর আগে। আমাদের সোনাদিঘিপুরের হাটে মেলা হয়েছিল, সেখানে ও মেলা নিয়ে রিপোর্ট করতে এসেছিল। হ্যাঁ, সেই মেলাতে আমারও আসার কথা ছিল ওর সাথে। একটা জরুরি কাজে আটকে যাওয়ায় আর আসা হয়নি। আমি নন্দ। আমি বিধু। নন্দ বাকিদের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই বিধু জবাব দিল, আমি বন্যপ্রাণীর সংরক্ষণ নিয়ে কাজ করি আর কি। ওরা আমার লোকাল গাইড। এই গ্রামে চন্দ্র বোরার উৎপাতের কথা শুনে এসেছি। মানুষ আর বন্যপ্রাণীদের সহাবস্থা নিয়েই আমি কাজ করি। তাহলে তুমি ভুল জায়গায় এসেছো। নন্দ আপনি থেকে তুমিতে নামাতে বিধুও সেই পথেই এগোলো। এ কথা কেন বলছো? কারণটা ওটা সাপ নয়, বরং এক জলজ্যান্ত সাপ। মানুষের সাথেও প্রাণীর সহাবস্থান সম্ভব নয়। বিধুর এই আলাপে ঢোকার প্রয়োজন ছিল না। চন্দ্রবোরা কি জিনিস তা সে ভালো করেই জানে। কথা ঘুরিয়ে সে বলল, সে হলো, কিন্তু তুমি তোমার বন্ধুর মৃতদেহ নিয়ে এখানে বসে আছো কেন?
ওকে শহরে কেন ফেরত নিয়ে যাওনি? সে রাতে আমি আর টিনু একটা পরিত্যক্ত বাড়িতে উঠেছিলাম। গ্রামের অনেক লোকই ওভাবে বাড়ি ফেলে রেখে চলে গেছিল। বাড়িটায় ঘর দৌড় বিছানা সবই ব্যবহার উপযোগী ছিল, কিন্তু আলো ছিল না। আমাদের ব্যাগ প্যাকে মোমবাতি ছিল, কিন্তু দেশলাইটা পকেটে থাকায় বৃষ্টির জলে একটু ভিজে গিয়েছিল, ঠিকমতো জ্বলছিল না। টর্চ নিয়ে ঘরটাতে এদিক ওদিক হাতড়াতে একটা বই পেলাম তাকের উপরে। সেই বইয়ের কিছু পাতা ছিঁড়ে তাতে দেশলাইয়ের কাঠি ঠুকতে লাগলাম যাতে আগুনটা পাওয়া যায়। কয়েকবার ঠোকার পর আগুন ধরল কাগজে। সেটা দিয়ে মন জ্বালিয়ে মাথার কাছে রেখে আমরা বিছানাটায় শুয়ে পড়লাম। কিন্তু কাগজগুলো যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখনই আমার কি একটাতে চোখ আটকালো সেই জ্বলন্ত কাগজে। ভালো করে বুঝে ওঠার আগে ওটা পুড়ে গেল। আমি তখন সেই বইটা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। ওটা একটা তন্ত্র বিষয়ক বই ছিল। আমার এমনিতেও ঘুম আসছিল না। সে রাতেই পাশের এক বাড়িতে একটা ছেলে চন্দ্রবোড়ার কামড়ে মারা গিয়েছিল। মনটা ভার হয়েছিল। আমি তাই বইটা পড়তে লাগলাম। পুরাণ আর কাপালিক তত্ত্বের সংমিশ্রণে সাপের উপরে বিস্তর লেখালেখি ছিল বইটাতে। তন্ত্রের জন্য সাপকে ব্যবহার, তন্ত্রে সাপের গুরুত্ব, সাপকে তন্ত্রের মাধ্যমে বশ করা, বশীভূত সাপকে মানুষের ওপর লেলিয়ে দেওয়া, এমনকি সাপের বিষের প্রভাব কাটানোর জন্য আলাদা তন্ত্রের উল্লেখও ছিল সে বইয়ে। পাতাগুলো উল্টাতে গিয়ে বুঝছিলাম ওগুলো অনেক পুরনো। বইটার ভিতরে এক জায়গায় একটা নকশা আঁকা দেখলাম, তার সাথে এক তন্ত্রের নিয়ম কানুন আর উপকরণ লেখা। ঠিক তার পাশেই একটা ভাঁজ করা কাগজ পেলাম। খুলে দেখলাম তবু সেই নকশাটাই কেউ ছক কেটে এঁকেছে, আর নকশার বাম পাশে নিচে কি যেন ভাষায় কিছু শব্দ লেখা, একদম বইটাতে যেমন আছে। আমার খুব ইন্টারেস্টিং লাগলো। অর্থাৎ এই বাড়িতে বসেই কেউ হয়তো এই তন্ত্র সমাধার চেষ্টা করেছিল। বইটা বিশ্বাস হয় না, আবার অবিশ্বাস করতেও মন চায় না। ওটার গায়ে জড়ানো প্রাচীনতা ওটার প্রতি কেমন একটা বিশ্বাস প্রতিনিয়ত। অনেক গুছিয়ে, অনেক জেনে, অনেক পরখ করে যেন ওর ভেতরের অক্ষরগুলো লেখা হয়েছিল। এদিকে টিনু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিল। একসময় কেমন নড়াচড়া শুরু করলো সে। আর একটু পর প্রচণ্ড যন্ত্রণায় কোঁকিয়ে লাফ দিয়ে উঠে বসলো। মনে হচ্ছিল ও শরীরে যেন কেউ গরম লোহা ছুঁয়ে দিয়েছে। আমি প্রথমটা বুঝতে পারিনি। ও পা ধরে গোঙাতে শুরু করলে মোমবাতিতে এগিয়ে নিয়ে দেখি ওর পায়ের গোড়ালির নিচে প্রায় 3 ইঞ্চি ফাঁক রেখে দুটো সরু রক্তের ধারা ঝরছে। কেউ যেন দুটো মোটা সূঁচ ফুটিয়ে দিয়েছে সেখানে। এদিক ওদিক দ্রুত আগুনটা ঘুরিয়ে কিছুই চোখে পড়ল না। আর তখনই একটা আলতো সরসর আওয়াজ এলো উল্টো দিক থেকে। চকিতে ঘুরে দেখতে পেলাম মাথার উপরে যে বইটা পড়তে পড়তে রেখেছিলাম সেটার উপর কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে এই চরাচরের ত্রাস চন্দ্রবোড়া। আমার আত্মা শুকিয়ে গেল। প্রায় মিনিট 10 ওভাবেই ওখানে বসে আমাকে চোখ পাকালো সেটা। আমি নড়তেও পারছিলাম না, পাছে তেড়ে আসে। টিনুকেও নড়তে দিচ্ছিলাম না, চেপে ধরে বসেছিলাম। সেটাই কাল হলো। সাপে কাটা মানুষকে চোখ বুঝতে দিতে হয় না, জানো তো। টিনু ওই অবস্থাতেই বিষের যন্ত্রণায় জ্ঞান হারিয়েছিল। ওটা যখন কিছুক্ষণ পর চলে গেল আমি তাড়াতাড়ি করে টিনুর জ্ঞান ফেরাবার চেষ্টা করতে লাগলাম। গায়ে ধাক্কাধাক্কি করে আর জল ছিটিয়ে জ্ঞান তো ফিরল, তবে সে যেন না ফেরাই ভালো ছিল। ওর খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে যাচ্ছিল। বুকে কান পেতে বুঝলাম হার্ট অতিরিক্ত দ্রুত রক্ত পাম্প করছে। আমার পাগলের মতো লাগছিল। শহর এখান থেকে অনেক দূরের পথ। এদিকে 1.5 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম না দিলে ওর দেহের মাংস পচতে শুরু করবে। শয়তানের সমগ্র প্রতিহিংসা যেন মিশে আছে ওই বিষে। তারপর কি হলো? আমি তবু একটা চান্স নিলাম। চেষ্টা না করে তো বসেও থাকতে পারছিলাম না। বাইক নিয়ে টিনুকে পিঠের সাথে বেঁধে বেরিয়ে পড়লাম। কিন্তু বেশি অস্থিরতার জন্যই কিনা জানি না, গ্রাম থেকে বেরোনোর মুখে যে কাঠের সাঁকোটা, ওটায় ওঠার সময় একটা পাথরের ধাক্কাকে পড়ে গিয়ে বাইকের স্পার্ক প্লাগটাই ছিঁড়ে গেল। ওটা আর কোনোভাবেই লাগানো গেল না। আমি টিনুকে নিয়ে এই গ্রামে আটকা পড়ে গেলাম। বিধু রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছিল শুধু। নন্দ একটু থামতেই বলল, তারপর কি হলো? তারপর আর কি, এই চালার নিচে এক চিলটা আলো দেখে টিনুকে নিয়ে এগিয়ে এলাম। টিনুর লিভারে প্রবলেম ছিল, তাই সে বেশিক্ষণ নিতে পারলো না। ওই চন্দ্রপোড়ার বিষ এক এক করে কিডনি, লিভার, হার্ট সব নষ্ট করতে থাকে। টিনু দ্রুতই এলিয়ে পড়ল। খবর নিতে সে নিজেই খবর হয়ে পড়ে রইল টিনুটা। বলে টিনুর ঢেকে রাখা মৃতদেহটার দিকে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রইল নন্দ। বিধু কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
24 ঘন্টার উপর তো হয়ে গেছে। এখন তো ওর অন্ত্যেষ্টিক্রিয়াটা করে ফেলা উচিত। মাথা নাড়ল নন্দ। ও বেঁচে উঠবে, ও ঠিক বেঁচে উঠবে, ওর কিছু হয়নি, ও বেঁচে উঠবে। অনেকটা উন্মাদের মতো হড়বড় করে বলতে বলতে কেঁদে ফেলল নন্দ। বিধু অবস্থা বুঝে আর কথা বাড়ালো না। এখানে তাদের আসার উদ্দেশ্য আলাদা। মনুকে বলল, চলো এগোনো যাক। জায়গা মতো খুঁজলে রাতের বেলায় সাপ ধরতে পারার সম্ভাবনা বেশি। এ সাপের চামড়ার প্রচুর দাম হবে। সেই চিন্তাতেই মনুকে সামনে রেখে পা বাড়াচ্ছিল তারা। সেই তান্ত্রিকের সঙ্গী লোকটা হঠাৎ লাফ দিয়ে উঠে সামনে এসে বলল, কোথায় যাবেন আপনারা? আর এই গ্রামে কেন এসেছেন বললেন না? আমরা এখান থেকে কিছু সাপ রেস্কিউ করে অভয়ারণ্যে নিয়ে যাব। ওগুলোরও তো বাঁচার অধিকার আছে। আপাতত আজ রাতটুকু কোথাও মাথা গোজা যায় কিনা দেখি। আপনারা বুঝতে পারছেন না, এটা শুধুই সাপের ব্যাপার না, আরও অনেক ব্যাপার স্যাপার জড়িয়ে আছে এর সাথে। আপনারা রাতে থাকবেন তো? আসুন আসুন আমার সাথে, আমার বাড়িতে থাকতে পারবেন, আসুন। ওরা তিনজনেই একসাথে ভেবাচাকা খেয়ে গেল। এমনটা আশা করেনি কেউই। কিন্তু কোনোভাবেই তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করা যাবে না। পুলিশ থেকে শুরু করে নিজ ব্যবসার রাইভেলরা চারিদিকে ছড়িয়ে রয়েছে। খবর ছড়াতে সময় লাগবে না। নসু কানে কানে বলল, রাতটা না হয় পার করেই দিই না, এমনি তো ঝড় বৃষ্টি চলছে। কিছু খাবার দাবার আছে আপনার বাড়িতে? হ্যাঁ, ও নিয়ে চিন্তা নেই, খাবার অনেক আছে, খাবার লোক নেই। মানে? বউ ছেলে মেয়েকে অন্য গ্রামে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপনি এখানে পড়ে আছেন কেন? আমি কোথায় যাব বলুন? আমার জমি জমা, ঘর জিরে সব এখানে। এগুলো ফেলে কোথায় যাব? একা বাড়িতে ভালো লাগে না, ভয়ও লাগে। কখন না জানি কোন দিক থেকে বাড়িতে ঢুকে পড়ে ওই জমের দূতেরা। তাই এই তান্ত্রিকের কাছে এসে পড়ে থাকি। আচ্ছা, ওনার কি কোনো ক্ষমতা আছে বিশেষ? তা জানি না, তবে মনে একটু সাহস লাগে, ভয়টা কমে। ওই তিলকার প্রকোপ থেকে বাঁচা অত সহজ নয়। তিলকা? মনু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তিলকা তো? তার মুখের কথা কেড়ে নিয়ে লোকটা বলল, না, মরেনি। ওর মরণ এত সহজে হবার নয়। এখনো কত মানুষের প্রাণের বলি যাবে কে জানে। তিলকা কে? চুপ চুপ, এই রাতের বেলায় পথে ঘাটে আর ওর নাম নেবার দরকার নেই। বাড়ি পৌঁছাই আগে, চলুন। পথে যেতে যেতে জানা গেল লোকটার নাম নকুল। তার বাড়ির সামনে এসে দেখা গেল বাড়িটা একটা বিশাল মাটির তৈরি দোতলা ডুপ্লেক্সই বলা যায়। এসব গ্রামে অভিজাত লোকেদেরও মাটির বাড়ি থাকে। আকারে, পরিচর্যায় এবং গরিমায় সেগুলো সাধারণের চেয়ে আলাদা হয়ে থাকে। বরেন্দ্র অঞ্চলের এই গ্রামগুলোতে এখনও যুগান্তরের সাক্ষী হয়ে অগণিত মাটির বাড়ি দাঁড়িয়ে রয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত সুচারু সুকৌশলে তৈরি এই মাটির বাড়িগুলো মডার্ন ডে আর্কিটেকচারের পাঠভুক্ত করা উচিত। হয়তো কংক্রিটের রাজত্ব ছেড়ে আবার একদিন এই মাটির কোলেই ফিরতে হবে মানুষকে, কে জানে। এসব ভাবতে ভাবতেই বিধু অন্যদের পেছন পেছন ভেতরে ঢুকে পড়ল। লোকটার বাড়িতে কোনো আঙিনা নেই। সদর দরজা দিয়েই ঢুকতে হয় ড্রয়িং রুমে। চাপা অন্ধকারে কিছু দেখার জো নেই। এসব মাটির ঘরে দিনের বেলাতেও চাপচাপ অন্ধকার থাকে। বিধুর ছোটবেলায় গা ছমছম করতো এমন মাটির ঘরে ঢুকলে। দেশলাই জেলে নকুল একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে নিল। তারপর সবাইকে ইশারায় পেছনে আসতে বলে সিঁড়ি বেয়ে উপরতলায় যাওয়ার পথ ধরল। মাটির বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িগুলো এমনিতেই তুলনামূলক সংকীর্ণ হয়ে থাকে। এই সিঁড়িটা আরও বেশি সংকীর্ণ, যেন দুপাশ থেকে চেপে ধরতে আসছে, এখনই ঠেসে ধরে চ্যাপটা করে দেবে। এমন সংকীর্ণ জায়গা দেখলে বিধুর ক্লস্ট্রোফোবিয়া হয়। কেউ জানে না তার এই গোপন ভয়ের কথা। উপরতলায় 3টে ঘর, সবগুলোই বেশ বড় বড়।
যথারীতি পুরোটা অন্ধকার, নিজের হাত পাও দেখা মুশকিল। মাঝের ঘরটায় ওদের বসতে দিয়ে নকুলদেব খাবার আনতে নিচের দিকে নেমে গেল। ছিমছাম গোছানো ঘর, ঘর জুড়ে একটাই জানলা, লোহার গড়ার দেওয়া, প্রায় মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা। মাটির দোতলা ঘরগুলোতে জানালা এমনই হয়। একটু পরে খাবার নিয়ে এলো নকুল, দুধে ভেজানো পাউরুটি, ডজনখানেক কলা, সন্দেশ আর নিমকি। দীর্ঘ যাত্রা করে এসে সবারই খিদে ছিল, এতক্ষণ কেউই বুঝতে পারেনি। খাবার দেখেই খিদেটা চাউর দিয়ে উঠল। খেতে খেতে বিধু বলল, এবার তো বলুন, ওই তিলকা নাকি ওর ব্যাপারটা কি? আমি 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 বলছি, আমি জানি ওর কাহিনী। তিলকা এই গ্রামেরই মেয়ে ছিল। ছোটবেলা থেকে সাপের সাথেই তার খুব সখ্য। সাপ দেখলে সাধারণ মানুষ যেমন সতর্ক হয়ে ওঠে, ওর তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। বরং ডাঙায় বা জলে সাপ খোপ দেখলে হাতে তুলে পেঁচিয়ে নিত। সাপের কামড়ও খেয়েছে বিস্তর। ওর এক আশ্চর্য ভালো লাগা কাজ করত সাপেদের নিয়ে। অবশ্য প্রকৃতির সব জীবই তার নিজের নিজের ধারাতেই সুন্দর। শুধু আমাদের ভয় বা ঘৃণা সেই সৌন্দর্য বোধকে ছাপিয়ে যায়। তিলকার কোনো এক বিচিত্র কারণে কোনো ভয় ডর ছিল না। তার সর্পিল মুগ্ধতা তাকে সহজেই কাছে টানত। জলের নির্বিষ সাপের কামড় খেয়ে খেয়ে ওর অভ্যাস হয়ে গিয়েছিল। ঠিক যেমন বিড়ালের বাচ্চা কোলে নিতে গিয়ে আঁচড় কামড় খাওয়া নৈমিত্তিক ব্যাপার, ঠিক তেমনি তিলকার মা ছিল এক সাধিকা। লোকে বলতো টুকটাক করে, কাপালিনী গোছের আর কি। তার তন্ত্র সাধনার ব্যাপার স্যাপারের কারণে সাধারণ লোকজন তাকে এড়িয়েই চলত। শুধু যাদের প্রয়োজন হতো তারাই গোপনে দেখা করত তার কুটিরে, তার নিষিদ্ধ বিদ্যার উপকার নিতে। একে তো সে মহিলার স্বামী ছিল না, কেউ বলতো মারা গেছে, কেউ বলতো ঘর ছাড়া, কেউ আবার বলতো স্বামী ছিলই না কোনো কালে। তিলকার বাপের পরিচয় নিয়ে ধোঁয়াশা কম ছিল না। তার মধ্যে রাত বিরেতে কত পুরুষ মানুষ আসত তার সেই কুটিরে, নানান টুকটাকের বায়না নিয়ে। নানান অসাধ্য সাধন করতে পারত সেই মহিলা। সাধারণ জননিবাস থেকে দূরে তারা প্রায় একঘেয়ের মতোই বসবাস করত। তাই মানুষের সাথে জানাশোনা তাদের কম ছিল। তাই গুজবদের ডালপালা মেলতে তেমন বেশি অসুবিধা হয়নি। তবে আমার মনে হয় সব কিছুর পেছনে ছিল ভয়। ওই সাধিকা মহিলাকে তার গোপন বিদ্যার জন্য সবাই কম বেশি ভয় করত, আর ভয় থেকেই মানুষ একসময় হিংস্র হয়ে ওঠে। এক্ষেত্রেও তাই হলো। গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক তখন তপন বাগচি। সে একদিন ওই ছোট্ট কুটিরে আগুন লাগিয়ে দিল। অপরাধ, নিষিদ্ধ তন্ত্রচর্চা আর বহুগামিতা। প্রথমটা ঠিক ছিল, দ্বিতীয়টার কোনো প্রমাণ ছিল না। তিলকার জীবনটা একটা সাধারণ বাচ্চা মেয়ের মতোই রঙিন ছিল। তার মা তাকে ওই সব নিষিদ্ধ তন্ত্র চর্চার জন্য সাধত। তবে তারও সবে মন ছিল না। সে নিজের মনে খুশি ছিল প্রজাপতি উড়িয়ে, শামুক কুড়িয়ে, সাপদের পেছনে দৌড়িয়ে। কিন্তু ওর মা ওকে বলেছিল, এই তোর নিয়তি, আজ না হোক কাল তোকে সব বিদ্যে নিতেই হবে। এই সবই তোর শক্তি হবে। তোর নিয়তি তুই খণ্ডাতে পারবি না। সেদিন যদি আমি নাও থাকি তো আমার ওই পুঁথিতে সব পাবি। এত কিছু একদম অক্ষরে অক্ষরে আপনি জানলেন কি করে? ওদের বাড়িতে কি হচ্ছিল, ওর মা কি বলেছিল, এগুলো তো একেবারে চার দেয়ালের ভেতরের কথা। আরে এই গ্রামের কি শুধু পুরুষরাই যেত নাকি তার কুটিরে? কত মহিলাও তো যেত। পুরুষরা নিজেদের কাজ সমাধা হলেই কেটে পড়ত।
ওসব নিয়ে কোনো আলোচনাতেই যেত না, কিন্তু মহিলাদের তো প্রয়োজনের বাইরেও কথা হতো সেই সাধিকার সাথে। তাদেরই কয়েকজনের মুখ থেকে একটা দুটো করে ছড়িয়ে পড়েছে সব কথা। আগুন লাগানোর পরে কি হলো? কি আর হবে, তিলকার মা সমেত কুটিরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তিলকা বেঁচে রইল। আগুন লাগিয়ে দিয়ে তপন বাগচির লোকেরা একটু তফাতে গিয়ে জঙ্গলের ভেতর দাঁড়িয়ে বিড়ি টানতে লাগলো, কারণ ছোট্ট শুকনো পাতার কুটির খুব দ্রুত দাও দাও করে জ্বলে উঠেছিল। তাপের জন্য কাছে টেকা যাচ্ছিল না। চারিদিকে বেরোনোর সব পথ বন্ধ দেখে ঘুমন্ত তিলকাকে ওর মা আগুনের শিখার উপর দিয়েই বাইরে ছুঁড়ে মারে, সেই সাথে ছুঁড়ে দেয় তার সেই তন্ত্রের পুঁথিটা। ঘুমের ঘোর ঠিকমতো না ভাঙা তিলকার সামনে সেই লেলিহান আগুনের আড়ালে ঢাকা পড়া শেষবার মায়ের জ্বলন্ত মুখ দেখার মুহূর্তটা ওর জীবনটাই এক নিমেষে বদলে দিল। বিড়ি শেষ করে লোকগুলো ফিরে এসেছে তখন। ওরা জানতো না তিলকা বেঁচে আছে। ঝোপের আড়ালে কোথাও লুকিয়ে পুঁথিটা বুকে জড়িয়ে দগদগে আগুনের আলোয় স্পষ্ট দেখে নিল সে লোকগুলোর মুখ, তারপর অন্ধকারে হারিয়ে গেল। বিধু, নসু আর মনু থম মেরে বসে শুনছিল। মনু এতটা জানতো না তিলকার ব্যাপারে। নকুল বলে গেল, তিলকার আরো একটা বিষয় ছিল। কি সেটা? ও যে শুধু নির্বিষ সাপের কামড় খেয়েছে তা না, ওই ছোট্ট মেয়ে তো আর জানতো না কোন সাপের বিষ আছে আর কার নেই। চাপ দেখলেই হয় হাতে তুলে নেবে, নয় লেজ ধরে টেনে আনবে। এভাবে বিষাক্ত সাপের কামড়ও খেয়েছে অনেক। ওর মা কি কি সব গাছের শেকড় চিবিয়ে ওকে সুস্থ করে তুলত। তন্ত্রের সাধনার পাশাপাশি প্রকৃতির অপার ভেষজ ভাণ্ডারের উপরও তার দখল ছিল। এভাবে একটু একটু করে শরীরে বিষ সইতে সইতে তিলকা সেই আগেকার যুগের বিষকন্যাদের মতো হয়ে উঠেছিল। সাপের কামড়ে ওর কিছু হয় না, কারণ ওর নিজেরই আকণ্ঠ বিষ। বরং ও কাউকে কামড়ালে হয়তো সেই মরে যাবে। শেষের কথাটায় নসু কেমন যেন ভয় পেয়ে গেছে বলে মনে হলো। মনু কেমন একটা অবিশ্বাসের চোখ নিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। আচ্ছা, তিলকার কথাটা এলো কোত্থেকে আর কেন? এ গ্রামে এখন যা শুরু হয়েছে তা তিলকার জন্যই হয়েছে। মানে? নড়ে চড়ে বসলো সবাই। মানে সহজ, তিলকা বেঁচে থাকার জন্য আর তার মায়ের হত্যার প্রতিশোধ নেবার জন্য সেই তন্ত্রের পুঁথিটা রপ্ত করতে শুরু করলো। ওই পুঁথিতে পঞ্চনাগযোগ নামে একটা তন্ত্র ছিল। এই তন্ত্রের আচার পরিচালনা করে মর্তে এক বা একাধিক সর্পদাম আহ্বান করা যায়। বুঝলাম না। মানে শুনুন, সর্পদাম মানে হলো সাপের গুচ্ছ, আর পঞ্চনাগ হলো শঙ্খচূড়, দ্বারা, শঙ্খিনী, কালনাগ আর চন্দ্রবোরা, এই 5 জাতের সাপ। প্রত্যেকে এক একটা আস্ত যমরাজ। কোনো সাধক বা তান্ত্রিক চাইলে পঞ্চনাগ যোগ আহ্বান করে পাতাল থেকে এই 5 জাতীয় বিষধর সাপের কোনো একটি জাতিকে কিংবা 5টিকেই গণহারে পাতালের উপর ডেকে আনতে পারবে। এই সাপ বিলুপ্ত হয়ে গেছিল বলে তো সবাই। বিলুপ্ত ওরা হয়নি, পাতালের প্রাচীন প্রকোষ্ঠে কোথাও ওরা লুকিয়েছিল। এসব কাকতালীয় নয়। ওই তিলকাই এই তন্ত্রের সাধন করে ওদের তুলে এনেছে পাতাল থেকে। ওর প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। এই গ্রামের মানুষের উপর বিশ্রী রকম প্রতিশোধ চাই ওর। এই দেখছেন না, পুরো গ্রাম একেবারে শ্মশান বানিয়ে দিয়েছে। আচ্ছা, দুটো কথা। এক, পুরো গ্রামের উপর প্রতিশোধ কেন? ওর মাকে তো মেরেছিল ওই তপন বাগচি শুধু।
আর 2 তিলকাই এই তন্ত্র সমাধা করেছে, সেটার ভিত্তি কি? ও যে আদেও এসবের সঙ্গে জড়িত রয়েছে তার প্রমাণ কি? নকুলদেব এক ভার জল গোঁত করে গলায় ঢেলে শুকনো গলাটা ভিজিয়ে নিয়ে বলল, ওই তপন বাগচি আর ওর বংশের কোনো উত্তরাধিকার এখন আর বেঁচে নেই। সে আর তার একমাত্র ছেলে সবার আগে চন্দ্রবোড়ার ছোবলে মারা গেছে। তার স্ত্রী সব ছেড়ে শহরে নিজের ভাইয়ের কাছে চলে গেছে। তার বিশাল বাস্তুভিটে এখন প্রায় পোড়ো বাড়ি হয়ে পড়ে আছে। আর গ্রামের লোকের কথা বলছেন, ওরা না হয় মারতে আসেনি, কিন্তু বাঁচাতেও তো আসেনি। বরং সে রাতে যারা আগুন দিয়েছিল তারা সব এ গ্রামেরই তিলকার রোজকার চেনা মুখ ছিল। রাগটা তাই পুরো গ্রামের উপর পড়েছে। আর সাক্ষী প্রমাণের কথা বলছেন তো? এই গ্রামের পরপর 3 জন লোক দেখেছে ওই ঝিলের মাঝে কচুরিপানার ডাইয়ের উপর, বলতে গেলে কচুরিপানার সিংহাসনের উপর বসে ওকে ধ্যান করতে দেখেছে ওরা। ওর গলায়, বাহুতে, কোমরে পেঁচিয়ে রয়েছে আস্ত আস্ত চন্দ্রবোড়া। যারা দেখেছে এখন আর কেউ বেঁচে নেই। সবাইকে একে একে জমের দুয়ারে পাঠিয়েছে ওর সেবকগুলো। নসুর মাথাটা টনটন করতে লাগলো, বিধুরও কেমন যেন গা গুলোতে লাগলো। মনুর মনোভাবটা ঠিক বোঝা গেল না। অকস্মাৎ একটা স্থবিরতা নেমে এলো ঘরের মধ্যে। বৃষ্টি থেমে গেছিল অনেকক্ষণ, এখন বাইরে আবার শুরু হয়েছে বলে মনে হলো। বিধু বলল, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এ কথায় কারো আর আপত্তি রইল না। মনুর সঙ্গে সঙ্গেই খাটের উপরে পাশ ফিরে শুয়ে পড়ল। বিধু একপাশে গা এলিয়ে দিল। ঘরে একটাই খাট। নসু মেঝেতে গড়িয়ে পড়ল। একবার ভাবল নিচে শোয়া নিরাপদ তো। নকুল বলল, ভয় নেই, আমি নিচতলায় আছি বলে সে গটগট করে নেমে গেল। নসু কি বুঝলো কে জানে। তার মাথার কাজ করছিল না, তাই সে আর উঠল না। একটা বালিশ টেনে সেখানে উপুর হয়ে রইল। গভীর রাতে মন্ত্রমুগ্ধের মতো উঠে বসল বিধু। ঘর অন্ধকার। বাইরে শুক্লপক্ষের মতো ফর্সা আকাশ, একদম দিগন্ত অবধি স্পষ্ট দেখা যাচ্ছে। ধীরে ধীরে উঠে এসে জানালার সামনে দাঁড়ালো সে। বাইরের দৃশ্যটা পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়ির সামনে দিয়ে মেঠো রাস্তা, তারপরে ফসলি জমি শুরু হয়েছে। জমিগুলোতে এখন গোড়ালি ডোবা পানি। ধানের চারা বোনার জন্য জলকাদার মাটিতে মই দিয়ে জমিগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এমন জলা ক্ষেত দেখতে খুব ভালো লাগে বিধুর। ছোটবেলা থেকে এমন অনেক জমি দেখেছে সে। ওদের সদ্য গড়ে ওঠা শহরতলির আশেপাশে তখনও প্রচুর ধানের আবাদি জমি ছিল। ধান ফলানোর এক এক স্তরে ক্ষেতের এক এক রূপ। বিধুর চারা বোনার আগের এই ফেলে রাখা জলজ জমিগুলো ভালো লাগত। দিগন্তজোড়া ছড়িয়ে থাকা এসব জমিতে জলের বুকে আকাশের ছায়া বিম্বিত হতো, যেন উপরেও আকাশ, নিচেও আকাশ। কি অপরূপ উদ্ভাস! চাঁদনি রাতেও আকাশগুলো এমনই জেগে থাকত, জলের বুক চেয়ে। ঠিক এখন যেমনটা জানালা দিয়ে দেখছে বিধু। দেখতে দেখতে একটা আলোড়ন উঠল সেই শান্ত স্থির জলার বুকে। একটা সর্পিল তরঙ্গ ধীর গতিতে এঁকে বেঁকে এসে একটা জায়গায় স্থির হলো। ঠিক সেই জায়গাতে একটা কিছু যেন জল আর কাদা ভেদ করে তীব্র বেগে উপরে ওঠার চেষ্টা করছে। ক্রমশ সে আলোড়ন ছড়িয়ে গেল। মাটি কাদা ভেদ করে একটা কিছু ফুঁড়ে উঠছে মনে হলো। বিধু জানালা দিয়ে নির্বাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। একটু একটু করে একটা অবয়ব ছোট থেকে বড় হয়ে উঠতে লাগলো। কেউ যেন বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জল কাদা মেখে একটা মানুষের মূর্তি জেগে উঠে দাঁড়ালো। তার দেহের সুডৌলতা আর আজানুলম্বিত চুল বলে দিল সেটা একটা নগ্ন নারী মূর্তি। শরীর থেকে খসে খসে পড়ছে চাপ চাপ কাদা, চুঁয়ে চুঁয়ে পড়ছে জল। চোখের পাতা থেকে নিয়ে পায়ের নখ অবধি কাদা মাখা।
সে অবয়ব আচমকা ঘাড় তুলে একদম সরাসরি ক্রূর দৃষ্টি মেলে তাকালো বিধুর দিকে। এত নির্ভুলভাবে সে বিধুর জানলাটার দিকে তাকালো যে বিধু আঁতকে উঠে 3 পা সরে এলো। মনে হলো লোহার গরাদ ভেদ করে সেই ক্ষুব্ধ দৃষ্টি যেন বিধুর হৃৎপিণ্ড ছেদ করে ঢুকে গেল। বুকটা ব্যথা করে উঠল আচমকা। অসহ্য ব্যথাতেই ঘুম ভেঙে গেল বিধুর। বুকের বাদিকটা প্রচণ্ড ব্যথা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। উঠে বসে চোখ বন্ধ করে বাস্তবে ফিরে আসার চেষ্টা করল সে। এমন জাগ্রত স্বপ্ন বহুদিন দেখেনি সে। বয়স্ক বা দুর্বল হার্টের কেউ হলে এই ব্যথার কাটিয়ে উঠতে পারত না। একটু পর শ্বাস প্রশ্বাসের গতি মন্থর হয়ে এলো তার, ব্যথাটাও একটু কমল। কিন্তু অস্বস্তিতে ঠিকমতো আর ঘুম হলো না বাকি রাত। এপাশ ওপাশ করতে করতেও ভোরের আলো ফুটে গেল। একটু পরে চা নিয়ে নকুল উপরে উঠে এলো। এসেই বলল, রাতে কারোরই ভালো ঘুম হয়নি নিশ্চয়ই, নিন চা নিন। আশ্চর্য, ও কি করে জানল? মনু আর নসু জানালো ওদেরও সারা রাত নানান দুঃস্বপ্নের কারণে ঠিকমতো ঘুম হয়নি। নকুলকে জিজ্ঞেস করতে সে বলল, এ গ্রামে অনেকদিন কেউ ঠিকমতো ঘুমোতে পারে না। তিলকার এলাকার ভেতরে যারা থাকে তাদের রাতের ঘুমের উপরও সে তন্ত্র বলে প্রভাব বিস্তার করে। নানা রকম দুঃস্বপ্ন আর ভয়ের দৃশ্য দেখিয়ে সে ঘুমের মধ্যেও নিজের ত্রাস বজায় রাখে। কথাটা শুনে বিধু কেমন যেন চটে গেল। একটা পুরো গ্রামের মানুষকে নিজের প্রতিহিংসার শিকার বানিয়েও ক্ষান্ত হয়নি ওই মেয়ে। তাদের রাতের ঘুম অবধি কেড়ে নিয়েছে। সে অপরাধের শিকার হয়ে থাকলেও তার নিজের অপরাধও তো কম নয়। চা খাওয়া শেষ করে বিধু বলল, আমাদের একটু ঝিলের পথটা দেখিয়ে দিন না, 2-1টা সাপ তো সাথে নিয়ে যেতেই হবে। আপনাদের তো সব খুলেই বললাম, তবুও যেতে চান? ওই পাতালের জানোয়ারগুলোকে অভয়ারণ্যে নিয়ে গিয়ে কি করবেন? যে কাজে এসেছি সেটা তো করতেই হবে, নইলে ফিরে গিয়ে কর্তাদের কি জবাব দেব? এসব তন্ত্রমন্ত্রের কথা তো আর সবাই মানবে না। তা ঠিক আছে, চলুন দেখিয়ে দিচ্ছি পথ। আমিও যেতাম আপনাদের সাথে, কিন্তু আমাকে আবার তান্ত্রিক মহাশয়ের জন্য ফলাহার নিয়ে যেতে হবে। উনি যবে থেকে এখানে এসেছেন আমি ওনাকে খাবার দাবার দিয়ে আসি, আর যখন যখন ইচ্ছে হয় গিয়ে পড়ে থাকি ওখানে। নকুলের বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর দিকে চলে গেছে ঝিলের রাস্তাটা। প্রায় মাইলখানে গিয়ে পূব দিকে বেঁকে গেছে সেই পথ, ঘন ঝোপঝাড়ে ভরা। মেঠো পথের উপর এখানে ওখানে বড় বড় আগাছার আধিক্য বলে দিচ্ছে দীর্ঘদিন এই পথে কেউ আসে না। রাস্তার দুপাশে ঘন জংলা মতো নানান উঁচু উঁচু গাছ দিয়ে ভরা। টানা বৃষ্টি পেয়ে সেগুলোর গুঁড়ি বেয়ে লকলকিয়ে উঠে গেছে নানান জংলি লতা। ঘন ঘাসের ভেতর দিয়ে সাবধানে গাম্বুট পরা পা ফেলে আরও কিছু দূর যেতেই ঝিলটা চোখে পড়ল এতে। পুরো ঝিলকে ঘিরে বিশাল বট, পাকুড় আর অশুদ্ধ ডালপালা মেলে সূর্যের মুখ দেখানোর পথ বন্ধ করে দিয়েছে। অনেক পুরনো ঝিল, পাশ দিয়েই প্রমত্তা পদ্মা বয়ে গেছে। একটা সরু নালা দিয়ে নদীর সাথে সংযোগও রয়েছে ঝিলটা। নালাটার মুখেই নদীর বুকে একটা ঘূর্ণিপাক রয়েছে, তাতে পাক খেয়ে নানান কচুরিপানা সেই সরু নালা দিয়েই ঝিলটায় এসে এসে ঢুকে পুরোটা ছেয়ে ফেলেছে। তিলকা বা চন্দ্রবোড়া কারও টিকিটিও কোথাও দেখা গেল না। তবে চন্দ্রবোড়ার আবাসস্থলের অস্তিত্বের জানান পাওয়া গেল। ইতিউতি কয়েক জায়গায় তাদের ছাড়া খোলস পাওয়া গেল। আর ঝিলের এক প্রান্তে প্রচুর কচুরিপানা একেবারে 2 স্তর করে উঁচু করে বোঝাই করা দেখা গেল। একটা মজা গন্ধে ভরে আছে বাতাস। নানান লতাপাতা পচা আর সাপের আবাসস্থল হওয়াই নিশ্চয়ই এর কারণ। মনু কিছু ঝোপজঙ্গল লাঠি দিয়ে নাড়ালো, কোনো প্রতিক্রিয়া এলো না। কোনো সাপও তেড়ে এলো না। কেউ হিসিয়ে ফোঁস করে উঠল না। এইদিকে কেউ আসে না। সাধারণ গ্রামের লোকই আসে না, বাইরের প্রাণী ব্যবসায়ীরা দূরের কথা। মনের সুখে কিছু সাপ মেনে নিয়ে চামড়া ছাড়িয়ে নিতে পারলে এই কষ্ট আর ঝুঁকি সার্থক হবে। অনেকটা অজগরের সাথে গায়ের মিল থাকায় ভালো দাম পাওয়া যাবে চন্দ্রবোড়ার চামড়ার। বিধু খুঁজতে লাগলো অসংলগ্ন কিছু, যা জায়গাটার সাথে যায় না। তেমন কিছুই চোখে পড়ল না।
এদিকে নসু ঝিলের পাড় ঘেঁষে ঝুঁকে কি যেন দেখতে গিয়ে নরম পাড় ভেঙে ঝুপ করে একদম একদলা ঝিলের জলে পড়ে গেল। তাকে ধরে পাড়ে তোলার পর দেখা গেল শরীরে যেখানে সেখানে জোঁক লেগে আছে। মনু খুব সাবধানে ছুরি বের করে একটা একটা করে জোঁক কেটে কেটে ছাড়ালো। কোনোভাবে জোঁকের দাঁত ভেতরে রয়ে গেলে বিপদ। মজা ঝিল, ঝোঁকের আবাস, কিন্তু চন্দ্রবোড়া কোথায় আর তিলকাই বা কোথায়? এসব ভাবতে ভাবতেই আকাশটা আবার মেঘ করে এলো। জোর হাওয়া দিতে শুরু করলো। উঁচু উঁচু গাছগুলো মাথা নাড়িয়ে পাগলের মতো এদিক ওদিক বাতাসের সাথে পাল্লা দিতে শুরু করলো। একটা শনশন আওয়াজ ঢেউ তুলল বাতাসে। সেই আওয়াজ ছাপিয়ে একটা অপার্থিব অশ্রাব্য ফিসফিসানি শুনতে পেল বিধু। মনে হলো কেউ ফিসফিস করে একটানা কোনো অচেনা ভাষায় কিছু একটা আওড়ে যাচ্ছে। এই মনে হয় শোনা যাচ্ছে, আবার এই মনে হয় শোনার ভুল। তবে তারপরেই শুরু হলো আসল খেলা। এতক্ষণ এলোপাতারি জঙ্গল হাতড়েও যেখানে কোনো সাপের দেখা পাওয়া যায়নি, সেখানে হঠাৎ এমনি বিনা উস্কানিতেই চারিদিক থেকে তরতর করে বেরিয়ে আসতে লাগলো বিকট বিষধর চন্দ্রবোড়ার দল। মরা গাছের গুঁড়ি থেকে, শ্যাওলা ঢাকা ঘাসের নিচ থেকে, ঝিলের পাড় থেকে, ঝোপের ভেতরের গোপন গর্ত থেকে যেন পাতাল ফুঁড়েই আকস্মিক বেরিয়ে আসতে লাগলো শত শত সাপ। সেগুলোর আচরণও আক্রমণাত্মক। প্রবল আক্রোশে তেড়ে আসতে লাগলো তারা বিধুদের দিকে। অবস্থা স্বাভাবিক তো নয়, বরং অলৌকিকই বলা যায়। এমন অবস্থায় ওরা কেউই কখনো পড়েনি। গ্রামে মানুষের সকল মিথ আর ভয় একদিকে, আর এই মুহূর্তে তাদের চারপাশে চলা মেনে নিতে কষ্ট হওয়া দৃশ্যপটের আতঙ্ক অন্যদিকে। বিষধর সাপের সামনে নড়াচড়া না করে প্রায় শ্বাস আটকে দাঁড়িয়ে থাকতে হয়, এ তারা সবাই জানে। কিন্তু এই মুহূর্তে সাপগুলোর গতি আর চালচলন দেখে মনে হচ্ছিল কেউ যেন চাবি ঘোরানো খেলনার মতো করে তাদের ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে ওদের উপর। এই খেয়ালটা মনে আসতেই বিধু ব্যাপারটা অনেকটা আঁচ করতে পারল। কিন্তু তখন আপাতত পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। অবস্থা বেগতিক দেখে তারা পিচ্ছিল পথ আর পা বাঁচিয়ে রুদ্ধশ্বাসে ছুটল গ্রামের দিকে। পেছন পেছন শিকারি কুকুরের মতো তাড়া করে আসতে থাকলো চন্দ্রবোড়ার দল। আকাশ কালো করে তখন বিদ্যুতের চমক দমক আর প্রচণ্ড মেঘের গর্জন শুরু হয়েছে। আর পেছনে কিলবিলিয়ে ছুটে আসছে ভয়ানক বিষদূতেরা। নসু পেছন ফিরে দেখতে যেতেই বিধু ধমক লাগালো, পালা! দৌড়তে দৌড়তে রাস্তায় নকুলের সাথে ধাক্কা লাগতে গিয়ে থেমে গেল বিধু। পেছনে ফিরে দেখল সাপগুলোকে দেখা যাচ্ছে না, তবু ভরসা নেই। নকুল জিজ্ঞেস করলো, কি হলো? কি কথা বলার সময় নেই, আগে বাড়ি চলুন। সেভাবেই সবাই ছুটে এসে নকুলের বাড়িতে ঢুকে আগে ভালো করে দরজা জানালা এঁটে দিল। নকুল ধরে বসালো। কি হয়েছে একবার বলবেন তো? আমি তান্ত্রিকের কাছে খাবার নিয়ে গেলাম, তখন আপনাদের কথা জিজ্ঞেস করলো। যখন বললাম যে ঝিলের দিকে গিয়েছেন, তখনই আমাকে বলল আমি যেন ছুটে গিয়ে আপনাদের নিয়ে আসি। ওদিকে নাকি আপনাদের বিপদ আছে। আমার পৌঁছাবার আগেই মনে হয় বিপদে পড়ে গেছিলেন। কেউ একজন সাপগুলোকে আমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। আমি অস্পষ্ট শুনেছি, কেউ যেন কিছু একটা বলছিল, অনেকটা মন্ত্র পাঠ করার মতো। তারপরে সাপগুলো কোত্থেকে যেন ছুটে বেরিয়ে তাড়া করে এলো সব। তাহলে এখানে থাকাটাও নিরাপদ হবে না? তান্ত্রিক সে জানতো ওখানে বিপদ আছে, সে অবশ্যই কিছু জানে। ওখানেই যাওয়া যাক। সবাই দেরি না করে সাথে সাথে বেরিয়ে গেল গ্রামের সীমান্তে সেই তান্ত্রিকের ডেরায়। তান্ত্রিক সবটা শুনে বলল, তিলকা ওই মন্ত্র জপ করেছে, কুণ্ডলী জাগরণ মন্ত্র। ওই মন্ত্র পাঠ করে সাপগুলোকে তোমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। পরিত্রাণের উপায় কি? পুরো একটা গ্রাম তো এভাবে নিশ্চিহ্ন হতে দেওয়া যায় না। তিলকার সেই পুঁথিটা, ওতেই লেখা আছে কি করে এই তন্ত্র রদ করতে হবে। ও বিদ্যাতে আমিও পারঙ্গম নই। পুঁথিটার কথা আমি অনেক শুনেছি আমার গুরুর কাছে, কিন্তু পুঁথিটা এখন কোথায় আছে
সেটাই প্রশ্ন। কোথায় আবার থাকবে? নিশ্চয়ই তিলকার কাছেই আছে। তিলকাকে থামানোর চেষ্টা কেউ করেনি ভেবেছ? এই গ্রামেরই 3 জন তিলকার থাকার জায়গাটা আবিষ্কার করেছিল। ঝিলের পারে ওই জঙ্গলেও থাকতো। তিলকার কুটিরটা খুঁজে পেলেও তিলকাকে ওরা পায়নি। সেখানে থেকে পুঁথিটা নিয়ে তাই ওরা পালিয়ে এসেছিল। ওদের মধ্যে একজন ফেরার পথেই সাপের দংশনে মারা যায়। বাকি 2 জনও কিছুদিন পর, একজন নিজের বাড়িতে আর একজন গ্রাম ছাড়ার পথে রাস্তায় মারা যায়। তাদেরও সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। এই 3 জনই যেন ছিল গ্রামের শেষ 3 সাহসী। ওদের মৃত্যুর পর তাই সবাই আরো মুষড়ে পড়ে। পুঁথিটা কোথায় রইল আর কেউ খোঁজ করারও সাহস করেনি পরে। তাছাড়া পুঁথিটার ব্যাপারে সবাই জানতও না। তান্ত্রিকের ডেরার পাশেই একটা ছোটখাটো চিতা সাজিয়ে 2 দিন ধরে আগলে রাখা টিনুর মরদেহটার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করছিল নন্দ। তার দিকে চোখ পড়তেই বিধুর মাথায় চিন্তাটা খেলে গেল। নন্দ একটা বইয়ের কথা বলছিল। টিনু মারা যাওয়ার রাতে সে যে বইটা পড়ছিল, পুরাণ আর কাপালিকত্বের মিশ্রণে সাপ নিয়ে বিস্তর লেখা রয়েছে। ওটাই সেই বই নয় তো? কথাটা একই সাথে নসু আর মনুরও মনে পড়ে গিয়েছিল। ওরা একসাথে মিলে নন্দকে গিয়ে ধরতেই নন্দ জানালো, হ্যাঁ, সে রাতের বইটা তার কাছেই আছে এখনো। সে রাতে সাপে কাটা টিনুকে নিয়ে বের হওয়ার সময় কি মনে করে বইটাও সে ব্যাকপ্যাকে ঢুকিয়ে নিয়েছিল। হয়তো অবচেতনে বুঝেই গিয়েছিল যে পার্থিব ওষুধপত্র দিয়ে টিনুকে সারানো মুশকিল হবে, কিন্তু ওটা ব্যবহার করতে পারেনি। তন্ত্রের সাধন তো আর সবার কর্ম নয়। এক কোনায় নন্দর ব্যাকপ্যাকটা পড়েছিল। সেটা তুলে এনে ভেতরে হাতড়াতেই বিধু পেয়ে গেল বইটা। অনেক পুরনো আর অনেক হাতঘোরা বই, তা দেখেই বোঝা যায়। তান্ত্রিকের হাতে বইটা দিতেই তার চোখ দুটো যেন জ্বলে উঠল, যেন অনেক আরাধ্য কিছু হাতে পেয়ে গেছে সে। পাতাগুলো দ্রুত উল্টে গেল সে, সামনে থেকে পেছনে, আবার পেছন থেকে সামনে, আবার সামনে থেকে পেছনে। না, সব আছে কিন্তু কি যেন নেই। কয়েকবার উল্টেও কোনো কুল পেল না সে। মনু বলল, কি হলো? খুঁজে পাচ্ছি না, যা দরকার সেটাই তো খুঁজে পাচ্ছি না। সর্পতন্ত্র রদ করার প্রক্রিয়াটা খুঁজে পাচ্ছি না। এবার বিধু হাতে নিয়ে ভালো করে স্থির হয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে পাতাগুলো উল্টাতে গিয়ে বুঝতে পারল ঝামেলাটা কোথায় হয়েছে। পুঁথির ভেতরে কয়েকটা পাতা নেই। মনে পড়ল নন্দ বলেছিল সে রাতে আগুন জ্বালাবার জন্যে কিছু পাতা সে ছিঁড়ে নিয়েছিল। সেই সময় অজান্তে এই মুহূর্তের সবচেয়ে জরুরি পাতাগুলোও সে পুড়িয়ে ফেলেছে। আশাহত হয়ে এবার বিধু বিড়বিড় করে স্বগতোক্তি করল, আর কোনো কি পথ নেই এই তন্ত্র নষ্ট করবার? একটা পথ আছে, বলছি, শোনো মন দিয়ে। রাতের প্রথম প্রহর পার হয়েছে সবে। বিধু পা টিপে টিপে এসে দাঁড়ালো সেই ঝিলটার পারে। ঝিলের ওপর আকাশ ঢেকে রাখা বড় বড় গাছগুলোর ডালপাতাগুলো থেকে থেকে দমকা হাওয়ায় কেঁপে উঠছে। তাদের ফাঁক গলে এক থালা ভরার চাঁদের আলো এসে পড়েছে ঝিলের জলপাই রঙা জলে। বিধু গায়ের জামাটা একটানে খুলে ফেলে কোমরে বাঁধল। তার সুগঠিত পুরুষালী ঊর্ধ্বাঙ্গে ঝিলের জলে প্রতিফলিত চাঁদের আলো ঢেউ তুলে গেল। সন্তর্পণে বিধু পা নামালো সেই বিষাক্ত জলে। এক মুহূর্ত থামল। কোথাও কোনো শব্দ শোনা যায় কিনা কান পেতে শুনল। একটা বাদুড় আর্তনাদ করে উঠে ডানা ঝাপটে উড়ে গেল কোনো গাছের ডাল থেকে। ধীরে ধীরে কোমর জল ঠেলে বুক জলের দিকে এগোতে লাগলো বিধু। তান্ত্রিকের কথাগুলো মনে পড়তে লাগলো তার। তান্ত্রিক বলেছিল পুঁথির সেই পাতাগুলো না থাকায় স্বাভাবিক প্রক্রিয়ায় সর্পতন্ত্র রদ করা সম্ভব নয়, কিন্তু একটা চিরন্তন উপায় যে কোনো তন্ত্র রদ করার ক্ষেত্রেই খাটে, আর সেটা হলো সাধকের মৃত্যু।
সাধকের বা সাধিকার মৃত্যু হলে তার সাধনাও নষ্ট হয়ে যায়। বিলভদ্রা গ্রামকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তাই তিলকার মৃত্যু জরুরি। সেটাই এখন বিধুর উদ্দেশ্য। আপাত দৃষ্টিতে তিলকার কাছে যাওয়া এক প্রকার অসম্ভব, কিন্তু সেই সমস্যা থেকে উত্তরণের পথও তান্ত্রিকই বাতলে দিয়েছে। তিলকা যখন অন্তর্ধানে গিয়েছিল তখন তার বয়স ছিল 10 কি 11। ঠিক 9 বছর পর সে ফিরেছে, অর্থাৎ এখন সে 19-20 তারুণ্যে ভরপুর। মনুষ্য বিবর্জিত জীবন কাটালেও নিজের মনুষ্য সত্তা থেকে বেরোবে কি করে সে? নিশ্চয়ই তার ভেতরেও কামনা আছে। চিরকাল মানুষের অনাদর আর হিংস্রতা দেখে আসা তিলকার মনেও নিশ্চয়ই স্নেহ আর আদরের একটা মানবীয় আকুতি আছে। অবশ্যই আছে। সাধক বা সাধিকারা নিজেদের অনেক স্বাভাবিক মনুষ্যবৃত্তিকেই হয়তো অবদমিত করে রাখতে পারে, কিন্তু তাদের জাগিয়ে তোলাও অসম্ভব কিছু নয়। সে যুগের বিশ্বমিত্র হোক আর এ যুগের তিলকা, কামনার ফাঁদ থেকে কারোরই নিস্তার নেই। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বিধু। সফল যে হতে পারবেই তার কোনো নিশ্চয়তা নেই। সে বা তান্ত্রিক কেউই জানে না যে তিলকা সাধনার কোন স্তরে পৌঁছে গেছে। তিলকা ধরা দেবে কি না তাও জানা নেই। ওর পোষা জানোয়ারগুলো এক মুহূর্তের কয়েকশো ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই বিধুর শরীরে মরণ বিষ ঢুকিয়ে দিতে পারে। তবু বিধু একটা চেষ্টা করবে বলে এসেছে, কারণ শুধু একটা গ্রাম নয়, তিলকাকে থামানো না গেলে ক্রমশ এলাকা ছাড়িয়ে পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে চন্দ্রবোড়ার দল। শুক্লপক্ষের 2য় রাত, সাধনার অনুষঙ্গ চন্দ্রবোড়া হওয়ায় এই রাত তিলকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পঞ্চনাগ যোগের এক এক প্রকার সর্পের সাধনায় শুক্লপক্ষের এক একটি রাত গুরুত্ববহ। তিলকা আজ রাতে নিশ্চিত ধ্যানে বসবে, তান্ত্রিকই বলে দিয়েছিল পুঁথিটা দেখে। এখন তার ধ্যান ভঙ্গ করে কোনো রকমে তাকে বাগিয়ে আনাই মূল কাজ। আরও খানিকটা এগিয়ে বিধু গলা জলে পড়ল। জল এখানটায় বেশি ঠান্ডা। নিজেকে সামলে বড় একটা দম নিল সে। বড় করে দম নিলে ভেতরটায় উত্তেজনা কিঞ্চিত কমানো যায়। ঝিলের মাঝামাঝি এসে বিধুর গাটা গুলিয়ে উঠল। বড্ড নোংরা লাগতে লাগলো চারপাশ। উৎকট পচা গন্ধে বাতাসও ভারী হয়ে আছে। গন্ধটা তার চেনা, কচুরিপানা পচার গন্ধ। একটা বড় মেঘের টুকরো চাঁদটা ঢেকে রেখেছিল এতক্ষণ। সেটা সরে যেতেই একদম দিনের আলোর মতো ফিঙ্কি দেওয়া চন্দ্রাভায় উদ্ভাসিত হয়ে উঠল চারিপাশ। সামনে তাকিয়ে বিধু দেখল কচুরিপানার সেই 2 স্তরের স্তূপটা সামনে, আর তার উপর সিংহাসনে বসার ভঙ্গিতে বাম পাটা ঝুলিয়ে ডান পাটা ভাঁজ করে বাম উরুর সাথে লাগিয়ে বসে চোখ বন্ধ করে ধ্যান করছে এক তরুণী। গায়ে আলুথালু শাড়ি, আধো অন্ধকারে ভেজা ভেজা মনে হলো। কপালের মাঝখানে চন্দ্রতিলক কাটা। এই তাহলে তিলকা। বিধু ততক্ষণে গলা জল পার করে ওপারের কাছাকাছি কোমরের জলে উঠে দাঁড়িয়েছে। কচুরিপানার ডাইটা সেখান থেকে কয়েক হাত দূরে। অশ্বত্থের ফাঁক দিয়ে ভরা চাঁদের আলো গলে এসে পড়ছে তার কুঁদে গড়া সুগঠিত শরীরের উপর। বিধু ইচ্ছে করে এবার জলে শব্দ করে আলোড়ন তুলল। নির্ভয় চিত্তে চাঁদের আলো মেখে জলে চিত সাঁতার দিল কিছুক্ষণ। নিজেকে যতটা সম্ভব আবেদনময়ী করে জলের গহীন থেকে উঠে আসা কোনো মৎস্যকুমারের মতো জলকেলি করতে লাগল সে। উদ্দেশ্য সফল হল। জলের আলোড়নের শব্দে তিলকার ধ্যান ভঙ্গ হয়ে গেল। চোখ মেলেই সে দেখল এক সুদর্শন পুরুষ অপূর্ব বিভাময় চন্দ্রিমায় জলে সাঁতার কেটে বেড়াচ্ছে। যে গ্রামে সে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে, সেই গ্রামে তারই দখলকৃত ঝিলে কার এমন দুঃসাহস দেখে তিলকা অবাক হল। সেই সাথে বিধুর আবেদনময়ী ভঙ্গিমায় তিলকা কিছু না বুঝে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। বিধু ব্যাপারটা আর চোখে দেখে টের পেয়ে প্রমাদ করল। তান্ত্রিক পুঁথিটা পড়ে বিধুকে শুনিয়েছিল শুক্লপক্ষের রাতের এই সাধনায় সাধক বা সাধিকা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে। কোনো কারণে ধ্যান ভঙ্গ হলে সে আরও নাজেহাল হয়ে যায়, এমনকি তার জ্ঞান বুদ্ধিও ঠিকঠাক কাজ করে না।
এই অবস্থায় তাকে ফাঁদে ফেলা সহজ হবে। আর আরও একটা বিশেষ ব্যাপার হলো, পুরো সাধনাটাই করা হয় সাপদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে। প্রতি শুক্লপক্ষে সাধনাটার পুনরাবৃত্তি করে সাধক বা সাধিকা নিজেদের শক্তিটা নবায়ন করে নেন। এই শক্তি যেহেতু তাদের আজ্ঞাবহ সাপগুলোকে নিয়ন্ত্রণে রাখে, তাই সাধনা শেষ না হওয়া পর্যন্ত সাপগুলোও দুর্বল অবস্থায় থাকে। তিলকা যতক্ষণ ধ্যানে ছিল ততক্ষণ সাপগুলোও চলৎশক্তি রহিত হয়েছিল। তাই বিধু নিঃসংকোচে ঝিলের জলে নামতে পেরেছিল। কিন্তু এখন তিলকার ধ্যান ভেঙেছে। এখন ওর অদৃশ্য ইশারায় ওর চন্দ্রবোড়ারাও তেড়ে আসতে পারে যখন তখন। বিধু ধীরে ধীরে কাছে এগোতে লাগল। তিলকা অনেকটা ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকিয়ে আছে ওর দিকে। পরিস্থিতি বোঝার বা কিছু করার মতো অবস্থা ওর নেই। বিধু হাত বাড়িয়ে দিল ওর দিকে। বাধ্য মেয়ের মতো সে নেমে এলো কচুরিপানার সিংহাসন থেকে, একদম কোমর জলে। বিধু বুঝল কাজ হচ্ছে। পুরুষ শরীরের ছোঁয়া তিলকা আগে কখনো পায়নি। দুর্বল শরীর ও মনে সে যেন আরো বেশি আকৃষ্ট হলো বিধুর বাহুবন্ধনে। বিধু ওকে এক পা দুপা করে কোমর জল থেকে বুক জলে নামিয়ে আনল। তিলকার গভীর ও গরম নিঃশ্বাস জানিয়ে দিল তার ভেতরে উথাল পাথাল চলছে। বিধুর বুকে মুখ ঘষে তিলকা দু চোখ বন্ধ করে ঠোঁট বাড়িয়ে দিল বিধুর মুখের কাছে, নির্বল নিরস্ত্র হয়ে পুরোপুরি সমর্পণ। বিধু দুহাতে তিলকার অবিন্যস্ত চুলগুলো পেছনে সরিয়ে দিল। তিলকা মনে করল এই বুঝি পরম স্নেহের ছোঁয়া। ঠিক তার পর মুহূর্তেই বিধু নিজের কোমরে জড়িয়ে রাখা জামাটা খুলে নিয়ে সেটা দিয়ে তিলকার চোখ, নাক, মুখসহ পুরো মাথাটা পেঁচিয়ে ধরল। মানুষ খুন করার অভিজ্ঞতা নেই বিধুর, কিন্তু তাই বলে প্রাণী হত্যা যে করেনি কখনো তা তো না। কত প্রাণী মেরে তাদের ছাল ছাড়িয়ে ব্যবসা করে এসেছে সে এতদিন। তিলকার মতো একটা প্রাণীকে মারতেও বেগ পেতে হবে না তার, বিশেষ করে যে একটা পুরো গ্রামকে তছনছ করে দিয়েছে। তাকে বাঁচিয়ে রেখেই বা কি লাভ? তিলকা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তার মাথা তখনও স্থির হয়নি, কিন্তু তবুও নিজেকে বাঁচাবার জন্যেই হয়তো একবার মরিয়া হয়ে সাপগুলোকে কোনো অদৃশ্য দুর্বল সিগন্যাল পাঠিয়েছিল। বিধু সেটা বুঝতে পারল যখন একটা চন্দ্রবোড়া তার কোমর বেয়ে উঠে হাতের বাহুতে পেঁচিয়ে ধরল। ধারালো দাঁতগুলো বের করে সবে গলায় ছোবল দিতে যাবে, তখনই বিধু বাম হাত দিয়ে এক ঝটকায় তার গলাটা চেপে ধরল। স্বাভাবিক অবস্থায় থাকলে এই সাপের ছোবলের গতির সাথে পারা যেত না। সাধিকার সাথে সেও দুর্বল অবস্থায় ছিল, বিধায় এর মাথাটা হাতের মুঠোয় নিতে পেরেছে বিধু। ওদিকে তিলকা শ্বাস নেওয়ার জন্য সমানে তরপাচ্ছে জলের উপর, হাত পা ছুটছে সমানে। বিধু আরেকটা হাতে টেনে ধরে আছে তার চেপে ধরে পেঁচানো জামাটা। শুক্লপক্ষের সাধনায় এমন বাধার কারণেই কিনা কে জানে প্রকৃতি হঠাৎ বিরূপ হয়ে উঠল। ঝোড়ো হাওয়া উঠল পাশের নদীর বুক থেকে। কালো কালো মেঘ ভিড় করতে লাগলো চাঁদের চারপাশ জুড়ে। শো শো শব্দে বাতাস ছুটোছুটি শুরু করল, আর খুব কাছেই করকর করে মেঘ ডেকে উঠল। ধীরে ধীরে নিঃসার হয়ে এলো তিলকার দেহটা। সে রাতে অনেক দিন পর স্বস্তির বৃষ্টি নামল। গ্রামের ঘরে ঘরে সবাই টের পেল অনেক দিন পর যেন বৃষ্টিটায় একটা গ্লানিহীনতার ছোঁয়া আছে, জলের ছিটে একটা আনন্দ আছে। অনেক দিন পর যেন বৃষ্টিটা আজ সকল কালিমা ধুয়ে নিয়ে যেতে এসেছে। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প চন্দ্রবোড়া। গল্পটা এতদূর তোমরা যারা শুনলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, এবং স্কেটেলসে নতুন হয়ে থাকলে অবশ্যই স্কেটেলসকে সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন: গল্পে তিলকার মায়ের কুটিরে কে আগুন লাগিয়েছিল? তোমরা কমেন্ট করে সঠিক উত্তর আমাকে জানাও, এবং অবশ্যই তার সঙ্গে তোমাদের নামও কিন্তু মেনশন করো। তোমরা যারা সঠিক উত্তর দেবে আমি তাদের নাম স্কেটেলসের পরের গল্পে মেনশন করব। ভোর হওয়ার পরপরই ওরা বেরিয়ে পড়ল বিলভদ্রা গ্রাম থেকে, বিধু, মনু, নসু আর নন্দ।
নকুল গ্রামের শেষ সীমানা অবধি এগিয়ে দিল ওদের। পথে খাওয়ার জন্য প্রচুর জিনিসও দিয়ে দিল সাথে। জীবনের ঝুঁকি নিয়ে বিধু যেভাবে এই গ্রামকে তিলকার ত্রাস থেকে মুক্ত করেছে, তাতে তার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। গ্রামের গুটিকতক মানুষ যারা তখনও ভিটেমাটির মায়া ছেড়ে যায়নি, তারা গুমোট রাত্রির পর ভেজা ভোরের বাতাসে শ্বাস নিতে দরজা খুলে দাওয়ায় এসে দাঁড়িয়েছে। আমরা আর কামরাঙা গাছের ডাল বেয়ে তখনও টুপটাপ ঝরে পড়ছে বৃষ্টির জমে থাকা ফোঁটা। জঙ্গলের পথটা নির্বিঘ্নে পেরিয়ে এসে ওরা সেই শালঘাটে বেঁধে রেখে যাওয়া নৌকাটায় চড়ে বসল। ফিরবে ওরা কিছুটা ঘুরপথে, গন্তব্য সেই সোনা দিঘিপুর। কিন্তু উল্টো দিকে অনেকটা পথ গিয়ে নন্দকে আগে পৌঁছে দিতে হবে তারও ঘাটে। সেখান থেকে ওর শহরে ফেরা সহজ হবে, ডাইরেক্ট বাস পেয়ে যাবে ওখান থেকে। বিমর্ষ ভেতর থেকে দুমড়ে যাওয়া নন্দর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বন্ধুর মৃত্যুটা সে এখনো মেনে নিতে পারছে না। মনু বসে বসে বিধুর গা থেকে গোটাচারেক জোঁক কেটে আলাদা করল। ঝিল থেকে ফিরে অনেকগুলো জোঁক শরীর থেকে ছাড়ানো হয়েছে, এগুলো তাও রয়েই গিয়েছিল। উল্টো পথে তারকহাট যেতে হলে সেই জায়গাটা পেরোতে হয় যেখানে নদীর পাশেই বিলভদ্রার সেই ঝিলটা রয়েছে। জায়গাটা পেরোতে গিয়ে প্রথম নসুরই চোখে পড়ল। কেউ চেঁচিয়ে উঠল নসু। ঝিলের পাশে নদীর পাড় ঘেঁষে একটা বড় তালগাছ বাঁকা হয়ে নদীর বুক ছুঁয়ে আকাশে উঠে গেছে। সেই বাঁকা অংশটাতে নদীর জলে পা ডুবিয়ে ভাবলেশীন মুখে আলু থালু চুল নিয়ে শূন্যে দৃষ্টি মেলে এক তরুণী বসে আছে। গায়ে ডুরে শাড়ি, ভেজা চুপচুপে। ভোর ভেঙে সকাল হয়েছে তখন, কিন্তু ঝিলের ওদিকটায় এখনো অন্ধকার। দিনের আলো ঢুকতে সময় লাগে জায়গাটায়। অমন আবছায়া আদিভৌতিক পরিবেশে মেয়েটার অমন নির্লিপ্ত হয়ে বসে থাকাটা কেমন অতিপ্রাকৃত লাগছে। নসু দাঁড় টানা থামিয়ে ভয় কৌতূহল মিশ্রিত কণ্ঠে আবার জিজ্ঞেস করল, কেউ? মনুও কেমন হতবিহবল হয়ে তাকিয়ে আছে ওই দিকটায়। ওটাই তিলকা। মানে? তুমি তুমি ওকে মেরে ফেলোনি? না, মানিনি। ওর ঘাড়ের কাছের রকটায় আঙুল ঘুরিয়ে অজ্ঞান করে দিয়েছিলাম শুধু। ওদের আশাহত আর আতঙ্কিত মনে হলো। মেয়েটা ভাগ্যের বিড়ম্বনার শিকার। যে মায়ের ঘরে সে জন্ম নিয়েছিল সেটাও সে বেছে নেয়নি। যে জীবন তার নিয়তি হয়েছিল সেটাও সে চায়নি। নিয়তি যাকে জন্ম থেকে আধমরা করে রেখেছে, সে নির্বলকে মেরে আমি কোন বীরত্ব জাহির করব বল? এত কিছু জানার পরেও তুমি ওকে নির্বল বলছো কি করে? ওই নির্বল 19টা প্রাণ নিয়েছে এখনো পর্যন্ত। না জানি আরো কত নেবে। পারবে না, ও আর কোনো জীবন নিতে পারবে না। দূর থেকে তিলকার অপার্থিব অবয়ব এক অন্যরকম ভয়ানক সুন্দর লাগছিল। সেই মুগ্ধতা কাটিয়ে বিধু এবার সঙ্গীতের ব্যাখ্যা দিতে তৎপর হল। শোনো, শুক্লপক্ষের সাধনাটা বাধাগ্রস্ত হওয়ায় তিলকার আর এমনিতেও সাপগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ওগুলো আর ওর নির্দেশ মতো মানুষকে উপদ্রব করে বেড়াবে না। তবে হ্যাঁ, ওরা হয়তো এই নদীর জলে ভেসে ছড়িয়ে পড়বে দেশে নানাচে কানাচে। সেটার কিছু করতে পারছি না আমরা আপাতত। তিলকাকে মেরে ফেললেও শুধু তন্ত্রটাই নষ্ট হতো, সাপগুলোকে এমনিতেও পাতালে ফেরত পাঠানো যেত না। তাহলে ওই তান্ত্রিক তিলকাকে মেরে ফেলার কথা বলল কেন? ও তো শুধু সাধনার ভঙ্গর কথাই বলতে পারত। সেটাই তো আসল টুইস্ট। তান্ত্রিক যখন আমাকে বোঝাচ্ছিল পুরো ব্যাপারটা পুঁথি থেকে, তখন আমি ইচ্ছে করেই বারবার না বোঝার ভান করছিলাম। তখন বাধ্য হয়ে সে আমার হাতে পুঁথিটা দিয়ে নির্দিষ্ট কিছু পাতা পড়তে বলে। আসলে আমি পুরো প্রক্রিয়াটা একবার শুনেই বুঝে ফেলেছিলাম, কিন্তু আমি জানতে চাইছিলাম যে এই জানার পেছনে অজানা আর কি আছে। তাই পুঁথিটা আমি হাতে নিয়ে একটু দূরে সরে গিয়ে ওই নির্দিষ্ট পাতাগুলো না পড়ে শেষের দিকের পাতাগুলো পড়ে ফেললাম। তান্ত্রিক যখন সর্পতন্ত্র হ্রদের প্রক্রিয়াটা খুঁজে পাচ্ছিল না, তখন আমি ওটা হাতে নিয়ে উল্টে পাল্টে আবিষ্কার করি যে কিছু পাতা ছেঁড়া রয়েছে। আর সেই সময় আমার চোখ আটকায় শেষের দিকের কিছু পাতায়, যেখানে লেখা ছিল
কি করে সাধকের মৃত্যুর মাধ্যমে তার অর্জিত সাধনার ফল অন্য কেউ দখল করে নিতে পারে। সন্দেহটা তখনই আমার মনে ঢোকে, এই সর্পতন্ত্রের বিদ্যা তান্ত্রিকের রপ্ত ছিল না, আর এই বিদ্যা সম্পাদনও অনেক বছরের সাধনার বিষয়। দেখো, তিলকার মনে যে প্রতিশোধ স্পৃহা ছিল, তাতে সে পারলে পরের দিনই এসে পুরো গ্রাম সাফ করে দিতে পারত, কিন্তু এতগুলো বছর ধরে সেই সাধনা পূর্ণ করে তারপর তন্ত্রের নিয়ন্ত্রণ পেয়েছে। তিলকাকে মেরে ফেলে তার কাটা মাথা সামনে রেখে কিছু আচার সম্পাদন করে তান্ত্রিক পুরো তন্ত্র হস্তগত করে ফেলতে পারত এক রাতের মধ্যে। ওই মারণ যন্ত্র চন্দ্রবোড়াগুলো তখন তান্ত্রিকের ইশারায় চলত। এই ক্ষমতা পেলে সে কি করতো আমি জানি না, কিন্তু তার উদ্দেশ্য মোটেও সৎ ছিল বলে তো আমার মনে হয় না। পথের ওই পাতাগুলো পড়েই আমি বুঝেছিলাম যে তিলকার মৃত্যুর সাথে এই তন্ত্ররদের কোনো সম্পর্কই নেই, সম্পর্ক আছে শুধু তন্ত্রের হাত বদলের। আচ্ছা, তাহলে এখন ওই তান্ত্রিক কিছু করতে পারবে না, তাই তো? আমি আসার সময় তান্ত্রিককে জানিয়েছিলাম যে তিলকাকে মেরে ফেলেছি, ও ঝিলের ধারে পড়ে আছে। শুনেই তান্ত্রিক বলল, হাজার হোক সাধিকা ছিল, তার মৃতদেহের যথাযথভাবে অন্ত্যেষ্টিক্রিয়াটা না করাটা খারাপ দেখায়। এই বলে সে ঝিলের দিকে চলে গেল। ও হয়তো ভেবেছে গিয়ে মৃত তিলকার মাথাটা কেটে নিয়ে আসবে। আমি ওই সুযোগে ওর আসনের নিচ থেকে পুঁথিটা বের করে ওর যজ্ঞের আগুনে পুড়িয়ে এসেছি। আর কোনো তিলকা যেন তৈরি না হয়, তাই একটা একটা করে পাতা ধরে ধরে পুড়িয়েছি। কিন্তু এখন তান্ত্রিক যখন গিয়ে দেখবে ও বেঁচে আছে, তখন ও তো মেরে ফেলবে মেয়েটাকে। তিলকার কাছে তো এখন ক্ষমতাও নেই। সর্বতন্ত্র হস্তগত করতে হলে তার সাধক বা সাধিকাকে শুক্লপক্ষের সাধনা রাতেই হত্যা করতে হবে। রাত পেরিয়ে গেলে তাকে মেরে আর কোনো লাভ নেই। ও দেহ বা তার কর্তৃত মস্তক আর কোনো কাজে আসবে না। তান্ত্রিক গিয়ে তিলকাকে জীবিত পেলে নিজেই আস্ফালনে ঝিলের জলে ডুব দিয়ে মরবে, আর নয়তো ওই এলাকায় এখনো বিষাক্ত চন্দ্রবোড়ারা ঘুরছে, ওরাই ব্যবস্থা করে দেবে তার। কিন্তু বাবু, চান বোড়াটা তো এখনো থেকে গেল, ওরা তো এদিক সেদিক ছড়িয়ে যাবে, যাকে পাবে তাকেই কামড়াবে, 70-80 করে বাচ্চা দেবে। প্রকৃতির সন্তানরা এক সময় প্রকৃতির নিয়মেই নিয়ন্ত্রণে চলে আসবে। ততদিন সাবধানে থাকতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। এক তিলকার প্রতিশোধের আগুনের উত্তাপ কতদিন ভোগাবে কে জানে। তিলকার ক্ষমতাটা যে কেড়ে নেওয়া হলো, ও এখন চলবে কি করে? ওটাই তো টিকে থাকার একমাত্র সম্বল ছিল। তিলকা অনেক ঘাত হবে, ও ঠিক টিকে যাবে। হয়তো একটু সময় লাগবে স্বাভাবিক জীবনে ফিরতে, কিন্তু পারবে। সবই বুঝলাম, কিন্তু এত ঝুঁকি ঝামেলা করে আমাদের কি লাভ হলো বলো তো? একটা চান বোড়া চামড়াও তো জুড়লো না। এটা বোধহয় এ যাবৎকালের সবচেয়ে লসের অভিযান হলো আমাদের। না, এটা এ যাবৎকালের সবচেয়ে লাভজনক অভিযানই হয়েছে। কিরকম? বিধু নিজের ব্যাগটা থেকে একটা কাঁচের বয়াম বের করল। মনু আর নসু বিস্ফারিত চোখে হাঁ হয়ে তাকিয়ে থাকলো সেটার দিকে। সাদা কাঁচের বয়ামের ভেতর একটা জলজ্যান্ত চন্দ্রপোড়া নড়ছে, বাইরে বেরোবার রাস্তা খুঁজছে। হ্যাঁ, এটাকে কখন ধরলে? কাল রাতে যখন তিলকার মুখটা চেপে ধরেছিলাম, তখন এটা এসে আমার হাতে পেঁচিয়ে ধরেছিল। সাধনাকালীন সময়ের কারণে দুর্বল ছিল, তাই কামড়াবার আগেই এটার গলা চেপে ধরেছিলাম। তিলকাকে অজ্ঞানে রেখে এটাকে ধরে নিয়ে এসেছি। একটা জলজ্যান্ত চন্দ্রবোড়া এখন আমাদের হাতের নাগালে। এর মাথাটা চেপে ধরলে বিষথলি থেকে বিষ দাঁত পেয়ে একবারে 70 থেকে 75 মিলিগ্রাম করে বিষ বেরিয়ে আসবে। প্রতিদিন এভাবে বিষ নিলে কতখানি বিষ সংগ্রহ করা যাবে চিন্তা কর। এই বিষের চড়া চাহিদা। দেশে এমনকি দেশের বাইরেও এই বিষ ভালো দামে বিক্রি হবে। বিষ দিয়ে বিষের প্রতিষেধক তৈরি হবে, মানুষের জীবন বাঁচবে, আর আমাদেরও পকেট গরম হবে। এতক্ষণে নসুর মনটা খুশি হয়ে উঠল। দূরে তারকহাট দেখা যাচ্ছে। ওখানে নন্দকে নামিয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। দ্রুত দাঁড় চালালো সে। শেষ রাতের ঝমঝম বৃষ্টির পর ভেজা আকাশ চিরে ঝলমলে একখানা সূর্য উঁকে দিয়েছে।
সেই সূর্যের সুনির্মল কিরণ বিলভদ্রা আর উত্তাল পদ্মা ছাড়িয়ে ছড়িয়ে গেল পুরো আকাশ জুড়ে। শেষ হলো স্কেরিটেলসের আজকের গল্প চন্দ্রপোড়া। আজকের গল্পটা তোমরা শেষ অবধি এত দূর কে কোথা থেকে শুনলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাও। এছাড়া আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও আমায় কমেন্ট করো। গল্পটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর স্কেরিটেলসের নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে কথা বলতে চাইলে অবশ্যই চলে এসো আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টা আইডি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে সবাই অবশ্যই আমার ইনস্টাগ্রামে এসো এবং আমায় ফলো করো। আজকের গল্প রচনায় ওপার বাংলা থেকে রুবায়েত আমিন, গল্প পাঠে ছিল শুভ, অন্যান্য ভূমিকায় সৌরভ সাহা, শুভ, আর্য, কুমারজিৎ, অভিক এবং দেবস্মিতা। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের নতুন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে ফিরছি।